সবাইকে পদার্থবিজ্ঞানের আরেকটি অনুশীলনী সলভ ক্লাসে স্বাগতম। আজকের টপিক হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞান। তো এবার যারা অ্যাডমিশন পরীক্ষা দিবা তাদের কিন্তু শর্ট সিলেবাসে এই চ্যাপ্টারটা ছিল না, তাই এই কারণে কিন্তু তোমাদের এই চ্যাপ্টারটা ঠিকমতো এইচএসসি টাইমে অনেকে পড়োনি, এবং এই চ্যাপ্টারটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক কনফিউজিং এমসিকিউ আসে। তো এই চ্যাপ্টারটা আমরা কিভাবে দ্রুত সলভ করতে পারবো এবং কোনো কনফিউশন ছাড়া, সেজন্য আজকে ক্লাসটা আমি নিব। তো চলো শুরু করা যায়। দেখো প্রথম প্রশ্ন কি বলছে। প্রথম প্রশ্ন বলছে যে নিজের কোন বর্ণের রশ্মিকে মধ্যরশ্মি বলা হয়। তা দেখো তোমরা যে ভুলটা করো সেটা হচ্ছে তোমরা যে 7টা রং রয়েছে বেনি, আসহ, কলা, তো তোমরা মনে করো যে এই যে 7টা রং রয়েছে এই 7টার মাঝে মাঝখানেরটা হয়তো মধ্যরশ্মি হবে, কিন্তু এটা কিন্তু ভুল। দেখো মাঝখানে কোনটা রয়েছে, কিন্তু সবুজ রয়েছে, কিন্তু সবুজ কিন্তু হবে না। কেন হবে না বলি, তোমাদেরকে আগে বুঝতে হবে যে এই যে তোমার যে 7টা রং আছে এই রেঞ্জগুলো কি কি, কত ন্যানোমিটার, সেটা আমি আগে লিখি। দেখো এখন এখানে দেখো সবুজের কিন্তু তোমার রেঞ্জটা হচ্ছে 500 থেকে 575 ন্যানোমিটার, আর আমি যে 380 থেকে 780 হচ্ছে তোমার দৃশ্যমান আলো। এখন দেখো 380 থেকে 780 এর অর্ধেক কত হবে, দেখো তো, দেখো দুইটার মধ্যে পার্থক্য কত, 400, তাহলে অবশ্যই যে 200, এখান থেকে 200 যোগ করতে হবে, তাহলে এখানে হচ্ছে 580 যে রেঞ্জের মধ্যে থাকবে সেটা কিন্তু মধ্যরশ্মি হচ্ছে। কিন্তু সবুজের ক্ষেত্রে কিন্তু দেখো 500 থেকে 575, 580 হচ্ছে না, হচ্ছে কোন ক্ষেত্রে, হলুদের ক্ষেত্রে হচ্ছে। হলুদের ক্ষেত্রে কত দেখো, 575 থেকে 590। তাহলে দেখো 580টা কোথার মধ্যে পড়তেছে, হলুদের মধ্যে। 580 থেকে 575 থেকে 590, তাহলে মধ্যরশ্মি কোনটা হবে, মধ্যরশ্মি হবে হচ্ছে হলুদ। আশা করি এটার পর আর তোমাদের কোনো কনফিউশন থাকবে না। তারপরে আসো পরের প্রশ্নে যাই। দেখো কোন রঙের বিচ্যুতি সবচেয়ে বেশি। এটা সহজে মনে রাখবা যে বিচ্যুতি যেটা রয়েছে সেটা কিন্তু প্রপোর্শনাল টু, মানে ব্যস্তানুপাতিক তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য যার বেশি হবে তার বিচ্যুতিটা কিন্তু কম হবে, আর তরঙ্গ দৈর্ঘ্য যার কম তার কিন্তু বিচ্যুতি বেশি। এখন দেখো আগের স্লাইডটা থেকে দেখো, তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম কার, বেগুনি কালারের। বেগুনি থেকে যেহেতু শুরু হচ্ছে, বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। কারণ আমরা দেখবো এখানে হচ্ছে বেগুনি অপশনে আছে কিনা, যেহেতু বেগুনি অপশনে আছে এখানে অ্যান্সার হবে হচ্ছে বেগুনি। তাহলে কোন রঙের বিচ্যুতি সবচেয়ে বেশি হবে, যার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। এরপর আসো পরেরটাতে যাই। দেখো সরল অনুবীক্ষণ যন্ত্রে কোন ধরনের প্রতিবিম্ব গঠিত হয়। এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার হবে হচ্ছে সোজা ও বিবর্ধিত। এটা আশা করি তোমাদের কোনো কনফিউশন নাই, এটা অনেকবার তোমরা করে দেখছো। সরল অনুবীক্ষণ যন্ত্রের কোন ধরনের প্রতিবিম্ব গঠিত হচ্ছে, সোজা ও বিবর্ধিত। তারপরে আসো পরেরটাতে যাই। দেখো সরল অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধনের রাশি কোনটি। তোমরা এই চ্যাপ্টার শুরুতেই কিন্তু এই যে 3টা ফর্মুলা রয়েছে এই 3টাই করছো, তাহলে অ্যান্সার কি হবে, সব কয়টি হবে। এখন দেখো তোমরা অনেকে পরীক্ষার হলে কি করো, যে প্রথম অপশনটা দেখে মানে আর পরের অপশন দেখার মানে চেষ্টাও করো না, প্রথম অপশনটা দেখে এ নাম্বার দাগায় দাও। বা দেখো কখনো কখনো কিন্তু 3টে অপশনও হইতে পারে এবং 4 নাম্বার অপশনে কিন্তু সব কয়টি লেখা থাকতে পারে। সেক্ষেত্রে এই জন্য তোমাদেরকে ধীরে ধীরে প্রশ্নটা পড়তে হবে। প্রশ্ন পড়ে তারপরে দেখবা যে কোনটা অ্যান্সার আমি সুইটেবল হয়। যে 3টাই কিন্তু হয়, কিন্তু তুমি যদি শুধু এ অথবা শুধু বি অথবা শুধু সি দাগাও তাহলে হবে না, ডি নাম্বার সব কয়টি দাগাইতে হবে। আবার একটা জিনিস, যে এম এ যে এতগুলো সূত্র আছে, তুমি হয়তো ভাবতেছো যে শর্ট সিলেবাসে বাইরের চ্যাপ্টার, আমি হচ্ছে একটা সূত্র পড়ে যাই তাহলে হবে, তাহলে কিন্তু হলো না। তুমি ধরো যে তুমি এই বি নাম্বার সূত্রটা শুধু পড়ছো, বাকি 1 আর 3 নাম্বার পড়নি, তাহলে কি হবে না। সো তোমাদেরকে সব সূত্রই জানতে হবে ফিজিক্সের ক্ষেত্রে। সো অ্যান্সারটা এখানে কি হবে, সব কয়টি সূত্রই এখানে বিবর্ধনের রাশিমালা। তারপরে দেখো জটিল অনুবীক্ষণ যন্ত্রে কোন ধরনের বিম্ব গঠিত হয়। তো জটিল অনুবীক্ষণ যেটা যন্ত্র সেটাতে হচ্ছে তোমার যে বিম্ব গঠিত হয় সেটা হবে হচ্ছে উল্টো ও বিবর্ধিত। তাহলে জটিল অনুবীক্ষণ যন্ত্রে কোন ধরনের বিম্ব গঠিত হচ্ছে, উল্টো ও বিবর্ধিত। তারপরেরটাতে আসো, যখন সাদা আলো প্রিজমের মধ্যে দিয়ে প্রতিসরিত হয় তখন আলোর বিচ্যুতি। তো বিচ্যুতিটা কি, আগে বলছিলাম যে বিচ্যুতি ব্যস্তানুপাতিক কিসের, তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। তাহলে দেখো তরঙ্গ দৈর্ঘ্যের যদি ব্যস্তানুপাতিক হয় তাহলে সবচেয়ে বেশি বিচ্যুতি কার হবে, বেগুনির জন্য সবচেয়ে বেশি হবে, যেহেতু এটা তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। এখন আমি দেখবো প্রথমটাতে,
দেখো আমি এখানে শুধু লিখে নিই তাহলেই হবে, বেনি আ স ও ক লা। তো দেখো এখানে বলছে নীল অপেক্ষা লালের জন্য বেশি। এখন দেখি লালের কিন্তু সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য, তার মানে বিচ্যুতি লালের জন্য কম হবে, তো এই অপশনটা হচ্ছে না। পরের অপশন দেখো, হলুদ অপেক্ষা বেগুনির জন্য বেশি। এখন বেগুনি দেখলে চোখ বন্ধ করে এই অ্যান্সারটা হয়, বাট এটা আমি তাও অপশনে রাখলাম কারণ ডাবল অ্যান্সারও থাকতে পারে। 3 নম্বরে দেখো, লালের থেকে সবুজের জন্য কম। এখন দেখো এইখানে আছে হচ্ছে লালটা আর এখানে আছে সবুজ, তাহলে সবুজের কি বিচ্যুতি বেশি হচ্ছে না কম হচ্ছে? বিচ্যুতি সবুজের বেশি হচ্ছে, বাট এখানে বলছে সবুজের জন্য কম, তার মানে এই অপশনটা কাটা। পরের অপশন দেখো, লাস্ট অপশন, কমলার চেয়ে বেগুনির জন্য কম। বেগুনির জন্য কম এটা কখনোই সম্ভব না, সো এটাও কাটা। তাহলে অ্যান্সারটা কি হবে? বি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। এইভাবে তোমরা যে অপশন চেক করে করে অ্যান্সার করো তাহলে কিন্তু এটা তোমাদের জন্য আরো সহজ হবে, তোমাদের মুখস্থ করা লাগতেছে না। সো আশা করি তোমরা ওটা বুঝতে পারছো। তারপরে দেখো, নববীক্ষণ যন্ত্রে চূড়ান্ত প্রতিবিম্ব কি হয়? এটা যেহেতু একটা তোমার জটিল অনুবীক্ষণ যন্ত্র, এখানে তাহলে উল্টো বিবর্তিত এই বিম্বই গঠিত হবে। এরপরটাতে আসো, যে একটি সরল অনুবীক্ষণ যন্ত্রে ব্যবহৃত লেন্সের ফোকাস দূরত্ব হচ্ছে 0.15 মিটার, স্পষ্ট দৃষ্টি ন্যূনতম দূরত্ব 0.25 মিটার। এটা হলে ওই যন্ত্রের বিবর্ধন কত? এখন আমরা বিবর্ধনের সূত্র কি জানি? এম সমান সমান 1 প্লাস ডি বাই এফ। এখন দেখো ন্যূনতম দূরত্ব কত বলছে? 0.25 মিটার, এটা আমরা লিখে নিলাম 0.25। আর ফোকাস দূরত্ব কত? 0.15 মিটার, এটাও লিখে নিলাম 0.15। এখন দেখো কত হচ্ছে, তাহলে 1 প্লাস, তাহলে এখানে যদি 15 দিয়ে 25কে আমরা ভাগ করি, 15 একবারে 15 আসবে 10, যেটা 0.0, তাহলে দেখো 6 আসতেছে, তাহলে হচ্ছে 90, আবার 10 আর 8টা 6 আসতেছে, তাহলে দেখো আমি যোগ করি 1.1 প্লাস 1 প্লাস 66 কত হচ্ছে 2.66। এখন দেখো 2.66 কি অপশনে আছে? দেখো বি নাম্বারে অপশনে আছে, তাহলে এখানে অ্যান্সারটা কত হবে? যে তোমার বিবর্ধন কত হচ্ছে 2.667। আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো, নবদূরবীক্ষণ যন্ত্রের স্বাভাবিক দৃষ্টির ক্ষেত্রে বিবর্ধনের রাশিমালা কোনটি? এটা তোমার জ্ঞানমূলক প্রশ্ন। এম ইকুয়াল টু এফ নট বাই এফ ই, এটা হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে স্বাভাবিক দৃষ্টির ক্ষেত্রে। দূরবীক্ষণ যন্ত্রে কোনটি ব্যবহার করা হয়? এটা তোমাদের হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন, উত্তল লেন্স ব্যবহার করা হয়। সে পয়েন্টটাতে যাই, একটি নববীক্ষণের অভিলক্ষ এবং অভিনেত্রের ফোকাস দূরত্ব যথাক্রমে 200 সেন্টিমিটার ও 10 সেন্টিমিটার। যন্ত্রটি দিয়ে স্বাভাবিক চোখে চাঁদকে পর্যবেক্ষণ করার জন্য লেন্স দুইটির মধ্যে দূরত্ব কত হবে? এটা একটা সহজ ম্যাথ। লেন্স মধ্যে দূরত্ব ডিস্টেন্স হবে হচ্ছে তোমার এফ নট প্লাস এফ ই। এফ নট কত আসে? 200 সেন্টিমিটার। এখানে দেখো অভিলক্ষ, এটা মানে হচ্ছে এফ নট। এফ নট বলতে এই নটটা তো এফ ও, এটা আসলে অভিলক্ষের ইংরেজি হচ্ছে অবজেক্টিভ, আর অভিনেত্রের ইংরেজি হচ্ছে আইপিস। এটা কেন বললাম? দেখো মেডিকেলে সব মানে মোটামুটি সবসময় সহজ প্রশ্ন হয়, বাট টিচারটা দেখো মেডিকেলের তোমার যে মানে মিডিয়াম, যেটা পড়াশোনার মিডিয়াম, সেটা কিন্তু ইংলিশ। সো টিচাররা অনেক সময় সহজ প্রশ্ন কঠিন করার জন্য কিন্তু ইংলিশের জিনিসটাকে করে দেয়। তোমরা যদি শুধু বাংলা পড়ে ইংলিশে না পড়ে, দেখবা যে এই সহজ জিনিসটাই যদি তোমাদের অবজেক্টিভ আইপিসি, কিন্তু অনেকেই তোমরা আটকায় যেত। সো তোমরা যখন পড়বা, হয়তো সবগুলো ইংরেজি হচ্ছে দেখা সম্ভব না, যেইটুকু সম্ভব সেইটুকু ইংলিশ টার্মটা দেখে যাবে, কারণ বলা যায় না কখন এটা চলে আসে। সো দেখো এখানে 200 প্লাস 10 সেন্টিমিটার, তাহলে কত আনসার হচ্ছে 210 সেন্টিমিটার। লেখা দাও 210 সেন্টিমিটার কোন নাম্বার আছে? বি নাম্বারে আছে। তাহলে অ্যান্সার কত হচ্ছে? 210 সেন্টিমিটার মধ্যে দূরত্ব। তারপর এটাতে আসো, নিচের কোনটি বিচ্ছুরক মাধ্যম নয়? এখন বিচ্ছুরক মাধ্যম বলতে কি বোঝায়? বিচ্ছুরক মাধ্যম হচ্ছে যেখানে আসলে ধরো যে আগে একটা মানে ওই কোনো একটা আলোর বেগ একটা ছিল, অথবা আর যখন ওই মাধ্যমে ঢুকছে তখন বেগটা চেঞ্জ হয়ে গেছে। এখন দেখো পানির ক্ষেত্রেও সেম, বেগটা যখন অন্য কোনো মাধ্যম থেকে পানিতে আসে বেগটা চেঞ্জ হয়, কাচেও সেম চেঞ্জ হয়, গ্লিসারিনেও সেম চেঞ্জ হয়, কিন্তু বায়ুতে কিন্তু সব কিছুর বেগ, সকল আলোর বেগ সেম থাকে। তাহলে বিচ্ছুরক মাধ্যম নয় কোনটা? বায়ু। কয়টাতে আসো, যে দুটি আলোর জন্য কৌণিক বিচ্ছুরণ সর্বাধিক তা হলো। কৌণিক বিচ্ছুরণ সর্বাধিক কখন হবে? তোমার যে ওই 7টা যে বর্ণ রয়েছে, এই দুইটা বর্ণের যে কোনো দুইটা বর্ণের পার্থক্য যার বেশি, তাদের কৌণিক বিচ্ছুরণ বেশি। তাহলে এখন আমরা 7টা বর্ণ লিখে নিই।
বেনি আ স হ কলা। এখন দেখো সবুজ এবং লাল, আচ্ছা এটা আরেকটা কালিতে তোমাদেরকে বুঝে দেখো, এখানে প্রথমটাতে কি বলছে, সবুজ এবং লাল এই দুইটার মধ্যে ডিস্টেন্স, এটা আমি 1 নম্বরে একটু রাখলাম, তারপরে দেখাবো। তারপরে আরেকটা কালার নেই, তারপরে বলছে কি লাল এবং নীল, এই যে এখানে লাল নীলটা কিন্তু 2 নম্বরে আছে, এটা হচ্ছে লাল এবং নীল। তারপরে দেখো 3 নম্বরে আরেকটা কালার নেই, হলুদ এবং সবুজ, তাহলে হলুদ এখানে সবুজ এখানে মানে কাছাকাছি। 4 নম্বরে আরেকটা কালার নেই, নীল এবং কমলা বলছে, তাহলে এখানে হচ্ছে কমলা, এখানে হচ্ছে নীল। তাহলে এখন দেখো লাল এবং নীল এর মধ্যে কিন্তু আমরা দেখতেছি পার্থক্যটা সবচেয়ে বেশি, মানে রেঞ্জের পার্থক্য, মানে এখান থেকে এখানে অনেক বেশি। সো এখানে কৌণিক বিচলন সর্বাধিক কার জন্য হচ্ছে, লাল এবং নীলের জন্য। তো তোমরা যদি এই যে 7টা কালারের যদি সিরিয়ালটা মনে রাখতে পারো তাহলে কিন্তু কৌণিক বিচ্ছরণ এটা অ্যান্সার করা তোমাদের জন্য অনেক সহজ হবে। তারপরটাতে আসো, একটি প্রিজমের প্রিজম কোণ এবং ন্যূনতম বিচ্যুতি হলো 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি, তাহলে ওই প্রিজম পদার্থের প্রতিসরাঙ্ক কত? কারণ প্রিজমের প্রতিসরাঙ্ক আমি সূত্রটা কি জানি, মিউ সমান সমান সাইন এ বাই 2 বাই সাইন এ বাই 2। তাহলে দেখো সাইন এর মান কত বলছে, এর মান বলছে হচ্ছে 60 ডিগ্রি, তাহলে 60, বিচ্যুতি কোণ কত বলছে 30 ডিগ্রি, এখানে হচ্ছে 30 বাই 2, আর নিচে শুধু যেহেতু তোমার প্রিজম কোণ এ সেটা লিখলাম সাইন 60 বাই 2। তাহলে দেখো এখানে কত আসতেছে, সাইন 45 বাই সাইন 30, তাহলে সাইন 45 এর মান কত 1 বাই রুট 2, আর সাইন 30 এর মান কত 1 বাই 2। জিনিসটা উপরে নিয়ে যাই, তো দেখো এই জিনিসটাকে আমি উপরে করি যে 1 বাই রুট 2 বাই 1 বাই 2, তাহলে 1 বাই রুট 2, আর যেহেতু 2টা নিচে আছে ওটা উপরে চলে আসবে, তাহলে আসলে হচ্ছে 2। তাহলে দেখো এটা কাটাকাটি গেল কত, এটাকে যদি আমি 2 কে কত করতে পারি রুট 2 ইন্টু রুট 2, তাহলে উপরে থাকতেছে হচ্ছে রুট 2, তাহলে মাধ্যমে প্রতিসরাঙ্ক কত হচ্ছে রুট 2, রুট 2 ভ্যালুটা কত 1.41 কিন্তু এটা। সো তোমরা যেটা যারা আসো অ্যাডমিশন দিবা রুট 2, রুট 3, রুট 5 এই তিনটার মান একটু দেখে যাবা, কারণ তোমার ধরো অ্যান্সার রুট 2 আসছে, বাট তুমি যদি না জানো এখানে দেখে কিন্তু অত মানে ওই সময়ের মধ্যে কিন্তু মাথা কাজ করবে না, রুট 2 ভ্যালু আনতে পারবে না, এটা কিন্তু নর্মাল গুণ না, মানে এটা হচ্ছে রুট বের করা ভ্যালু তো আলাদা। সো রুট 2, রুট 3, রুট 5 এই অ্যান্সারগুলো যদি সচরাচর আসে এটার যে ভ্যালু কত নিউমেরিক্যাল ভ্যালু এটা দেখবা। সো আসলে এটা বুঝতে পারছো। তো এরপরে দেখো যৌগিক অনুবীক্ষণ যন্ত্রে বিবর্ধন পেতে হলে, এখানে এইটা বলছে। এখন দেখো যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধনের যে সূত্র এটা আমরা একটু লিখি, দেখো m ইকুয়াল টু মাইনাস ভি বাই এফ নট মাইনাস 1 প্লাস ডি বাই এফ ই, এটা হচ্ছে তোমার যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধনের সূত্র। তো এখানে দেখো এফ নটটাও নিচে আছে, এফ ইটাও নিচে আছে। তো নর্মালি চিন্তা করো যে আগে আগে হচ্ছে তোমার এফ নটের ভ্যালু ছিল হচ্ছে 4, তাহলে সেখানে আসলো কত, আসতো 0.25 এটা আসতো। আর এখন ধরো যে 1/2 করলাম, আচ্ছা দুইটা সিনারিও দেখায় 1/8 করলাম, তাহলে কিন্তু ভ্যালু আসতেছে 0.125। আবার 1/2 করলাম মানে এখানে কিন্তু কমাইছি আর এখানে কিন্তু বাড়াচ্ছি ভ্যালুটা, দূর মানে যে বিবর্তন পেতে হলে যে তোমার দূরত্ব এটা বাড়াচ্ছি, তাহলে এখানে আসতেছে 0.5। তাহলে দেখো এই যে যদি দূরত্বটা বাড়াই তাহলে বিবর্তনটা বেশি আসতেছে না, আগে ছিল 0.25 আর এখন আসতেছে 0.5, তাহলে কিন্তু এখানে কিন্তু বিবর্তনটা বাড়তিছে। সেম ভাবে যদি এফ এর নটের জায়গায় এফ ইউটা বসা যেহেতু নিচে আসে সেম কিন্তু আসবে। তাহলে দেখো যৌগিক অনুবীক্ষণ যন্ত্রে বিবর্তন পেতে হলে তাহলে কি করতেছে, অভিলক্ষ্য এবং অভিনেত্র উভয়ের ফোকাস দূরত্ব কমে যাবে। দেখো প্রথমে ছিল 4, এখান থেকে বাড়াইছি, বাড়াইলে কিন্তু
মানে তোমার বিবর্ধনটা কমতিছে, বাট যখন আমি বিবর্ধনটা হচ্ছে মানে ওই ফোকাস দূরত্বটা কমাচ্ছি তখন কিন্তু বিবর্ধনটা বাড়তিছে। তাহলে অভিলক্ষ্য এবং অভিনেত্র উভয় যদি ফোকাস দূরত্বটা কমাই তাহলে কিন্তু যৌগিক অনুবীক্ষণ যন্ত্রে আমি বিবর্ধন পাবো, বেশি পাবো। তো আশা করি বুঝতে পারছো এটা। তারপরে দেখো, একটি যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন 100, এর অভিনেত্র দ্বারা বিবর্ধন 5 হলে অভিলক্ষ্য দ্বারা বিবর্ধন কত? তো এটা সহজ সূত্র, মোট বিবর্ধন সমান সমান এফ এম নট এম ই। কারণ বলছে যে বিবর্ধন ক্ষমতা হচ্ছে 100, তার মানে এম হচ্ছে 100, আর অভিনেত্র দ্বারা বিবর্ধন কত হচ্ছে 5, তাহলে অভিনেত্র মানে কি এম ই, এটা সমান সমান 5। আর বলছে অভিলক্ষ্য দ্বারা বিবর্ধন কত, তাহলে হচ্ছে অভিলক্ষ্য দ্বারা বিবর্ধনের কি এম নট, তাহলে 100 দ্বারা 5 যদি ভাগ করো তাহলে কিন্তু আসছে 20 নাম্বার, তাহলে এটা হচ্ছে সি নাম্বারটা অ্যান্সার। আশা করি এটা বুঝতে পারছো। তারপরে একটা আসো, একটি নব দূরবীক্ষণ যন্ত্রে স্বাভাবিক ফোকাসিং এর ক্ষেত্রে চূড়ান্ত প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? অসীমে গঠিত হবে। এটা জ্ঞানমূলক প্রশ্ন। তারপর দেখো, একটি নব দূরবীক্ষণ যন্ত্রে লেন্স দুইটির ক্ষমতা 0.5 ডায়োপ্টার এবং 20 ডায়োপ্টার, তাহলে যন্ত্রটির বিবর্ধন ক্ষমতা কত? এখন আমরা কি জানি, ক্ষমতা হচ্ছে এটা, তার মানে আমরা ফোকাস লেন্সটা বের করলাম, মানে তোমার ফোকাস দূরত্বটা, তাহলে F1 এর ক্ষেত্রে ফোকাস দূরত্ব কত হচ্ছে 1/0.5, এখানে হচ্ছে 2 মিটার। আর F2 এর ক্ষেত্রে কত হচ্ছে, F2 সমান সমান হচ্ছে 1/20, মানে হচ্ছে তোমার 0.05 মিটার। এটা হচ্ছে দূরত্ব। তাহলে এম নট ভাগ এমই যদি আমি করি তাহলে কিন্তু যন্ত্রের বিবর্ধন ক্ষমতাটা পাচ্ছি। তাহলে কত পাবে, মানে এফ নট ভাগ এফ ই। তো এখানে দেখো এফ নট এর ভ্যালু হচ্ছে 2, আর F1 আর মানে F1 ভাগ এফ ই, আর F2 এর ভ্যালু হচ্ছে 0.05। তাহলে এখানে কত আসতেছে দেখো, এখানে 10 মিটার শুধু, এখানে কিন্তু 2টা শূন্য আসতেছে, তাহলে 5 দিয়ে 200 কে যদি ভাগ করি অ্যান্সার কত আসবে 40। আশা করি এটা বুঝতে পারছো। তারপরে দেখো, কাচের মধ্য দিয়ে বিভিন্ন বর্ণের আলো পরিভ্রমণ করলে কোন বর্ণের আলো বেশি হবে? আমরা ভেলোসিটির সূত্র কি জানি, ভি ইকুয়াল টু এফ ল্যামডা। ল্যামডা যার বেশি তার অবশ্যই বেগ বেশি হবে। তো কার ল্যামডা আমরা বেশি, বেনি আসহ কলা সবার নিচে আছে কে, লাল, লালের বেগ সবচেয়ে বেশি, সো এখানে অ্যান্সারটা হবে হচ্ছে লাল। এর পরেরটাতে আসো, দেখো একটি সমবাহু ত্রিভুজের প্রতিসরাঙ্ক √2 হলে এর ন্যূনতম বিচ্যুতি কোণ কত? তো প্রতিসরাঙ্ক বলছে হচ্ছে √2, মানে মিউ সমান সমান হচ্ছে √2, আর যেহেতু সমবাহু ত্রিভুজ এর এর ভ্যালু হবে হচ্ছে 60 ডিগ্রি। তো বলছে ন্যূনতম প্রতিসরাঙ্ক বিচ্যুতি কোণ কত? আমরা সূত্রটা লিখি যে প্রতিসরাঙ্ক এখানে দেওয়া আছে √2 সমান সমান sin 60 প্লাস তোমার বিচ্যুতি কোণ বাই 2 বাই হচ্ছে তোমার sin 60/2। তো দেখো তাহলে এখানে আমরা এই জিনিসটাকে এই দিকে নিয়ে যাই, তাহলে দেখো sin 60 বাই বিচ্যুতি কোণ বাই 2 সমান সমান কত হচ্ছে √2 ইন্টু sin 30। তো sin 30 এর মানটা কত আসতেছে, √2 ইন্টু হাফ। √2 ইন্টু হাফ মানে কি, এখানে √2 দুইবার আছে, সো এখানে আলটিমেটলি তোমার 1/√2 আসতেছে। এখন 1/√2 কার ভ্যালু, sin 45 এর ভ্যালু, তাই এটাকে আমরা লিখতে পারি sin 45। তো দেখো sin 60 প্লাস এটা সমান সমান sin 45 আসতেছে। তো এটা আমরা কি করব, সাইনটা যদি দুই দিক থেকে তুলে দেই তাহলে কি আসতেছে 60 প্লাস বিচ্যুতি কোণ বাই 2 সমান সমান হচ্ছে 45 ডিগ্রি। তারপরে দেখো তাহলে 60 প্লাস বিচ্যুতি কোণ বাই 2 সমান সমান কত আসতেছে 90 ডিগ্রি। তাহলে বিচ্যুতি কোণ কত আসতেছে 90 - 60 সমান সমান হচ্ছে 30। তো এখানে 30 অ্যান্সার। আসলে এটা তোমরা বুঝতে পারছো। এই পয়েন্টটাতে আসো, সূর্যের আলোর বিচ্ছুরণে কোন রংটি থাকে না? তাহলে ওই যে বেনি আসহ কলা সবগুলো রং থাকে, ওর মধ্যে কিন্তু কালোটা নেই, সো কালোটা থাকতেছে না, কারণ কালো হচ্ছে সব আলো শোষণ, কালো সব যে রং আছে সব শোষণ করে ফেলে, এই জন্য সূর্যের আলোর বিচ্ছুরণে কালো কালারটা থাকে না। এই পয়েন্টটা দেশ।
এটা হচ্ছে একটা জ্ঞানমূলক প্রশ্ন, যে এই সরু প্রিজমের ক্ষেত্রে কোনটি সঠিক, মানে বিচ্যুতির ক্ষেত্রে কোনটি সঠিক। দেখো এই চারটা যদি পর্যালোচনা করো, তোমরা যদি ভালো মতো পড়ে থাকো চ্যাপ্টারটা, বি নাম্বারটা হবে অ্যান্সার। সো এটা আশা করি বুঝতে পারছো, জ্ঞানমূলক প্রশ্ন। তারপরে দেখো, পানি এবং কাচের প্রতিসরাঙ্ক হচ্ছে 4/3 ও 3/2। পানি ও কাচের আলোর বেগের অনুপাত কত? তাহলে পানির ক্ষেত্রে ওয়াটার, আর এটা হচ্ছে প্রতিসরাঙ্ক, কাচের ক্ষেত্রে হচ্ছে গ্লাস। প্রতিসরাঙ্ক যখন এটা হবে, তোমার ধর হচ্ছে প্রতিসরাঙ্ক, এটা কিন্তু হচ্ছে তোমার বেগের ব্যস্তানুপাতিক। তাহলে এখানে যখন প্রতিসরাঙ্কটা আমি লিখতেছি, তখন আসতেছে ধরো যে নিচে যেটা থাকবে সেটা হচ্ছে শুরুতে লিখতে হবে। তাহলে গ্লাসের প্রতিসরাঙ্ক কত? 3/2। আর তোমার কাচের পানির প্রতিসরাঙ্ক কত আসতেছে? 4/3। 4/3 লিখলাম, তাহলে আসতেছে হচ্ছে তোমার 3/2 ইন্টু 3/4। তাহলে এখানে আসতেছে হচ্ছে 9/8। এখানে আসে দেখো, এটা হচ্ছে তোমার ইয়ার অনুপাত, এটা হচ্ছে প্রতিসরাঙ্কের অনুপাত। বাট বেগটা যখন করবা, বেগটা কিন্তু অপোজিট হয়ে যাচ্ছে। এখন দেখো, এখানে বলছে যে পানি এবং কাচের বেগের অনুপাত কত। বেগের অনুপাত তাহলে যেটা এটা অপোজিট হয়ে যাচ্ছে, এটা হবে হচ্ছে তোমার 8/9। আশা করি এটা বুঝতে পারছো। তারপর দেখো, পুকুরে পানির ভেতর কিছুটা ওপরে দেখা যায় কেন মাছকে? প্রতিসরণের কারণে দেখা যায়। এরপর এটা দেখো, একটি আতসী কাচের লেন্সের দূরত্ব 0.2 সেন্টিমিটার এবং বিবর্ধন 2.6 হলে ন্যূনতম কত দূরত্বে বই রেখে স্পষ্টভাবে পড়া সম্ভব হবে? কারণ আমরা সূত্রটা লিখি, m = 1 প্লাস ডি বাই এফ। তাহলে ওয়ানটাকে যদি আমরা এদিকে নিয়ে আসি, তাহলে m - 1 = ডি বাই এফ। এখন বলছে যে ন্যূনতম কত দূরত্বে, মানে ডি চাইছে। তাহলে ডি = কি দাঁড়াচ্ছে? ডি = দাঁড়াচ্ছে এফ ইন্টু m - 1। তাহলে দেখো, ফোকাস দূরত্ব কত বলছে? 0.2 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা 0.2 দিলাম। এখন দেখো বিবর্ধন কত বলছে? 2.6। 2.6 দিলাম, -1। তো দেখো এখানে কত হচ্ছে? 0.2 ইন্টু 1.6। তাহলে এটা করলে কত হচ্ছে? 0.32। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে দেখো, অপটিক্যাল টেলিস্কোপে বস্তুর প্রতিবিম্ব হয়। অনেকে এই জিনিসটা ভুল করে, এটা অত্যন্ত বিবর্ধিত লেখো। অত্যন্ত বিবর্ধিত হবে না, হবে হচ্ছে বিবর্ধিত অ্যান্সার। তারপরে দেখো, বায়ু সাপেক্ষে পানি ও কাচের প্রতিসরাঙ্ক 4/3 এবং 3/2 হলে কাচ সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক কত? তো এখানে দেখো, প্রথমে আগে বায়ু সাপেক্ষে আমি পানিটা বের করে নিই। তাহলে বায়ু সাপেক্ষে পানি, তাহলে mu ওয়াটার সমান কত হচ্ছে? 4/3। আর বলছে হচ্ছে বায়ু সাপেক্ষে কাচের, এটা এখন বের করি। mu হচ্ছে গ্লাস সমান হচ্ছে 3/2। এটা সমান তাহলে কি হবে? এটা যদি দেখো বায়ুর ক্ষেত্রে কিন্তু 1 ধরা হচ্ছে, তাহলে এই যে ওয়াটার এবং গ্লাস, এই দুটো আমরা বের করব যে মিউ ডাব্লিউ বাই মিউ জি এটা কত হচ্ছে। যেখানে হবে হচ্ছে তোমার 4/3 আর হচ্ছে 3/2। যেহেতু বায়ু সমানটা 1 আসতেছে, তাহলে কত আসবে দেখো 4/3 ইন্টু 2/3। তাহলে কত আসতেছে? 8/9। এটা হচ্ছে অ্যান্সার, সি নাম্বারটা অ্যান্সার। আসলে এটা বুঝতে পারছো। জটিল অনুবীক্ষণ যন্ত্র কয়টি উত্তোলন লেন্স নিয়ে গঠিত? দুইটা, একটা হচ্ছে অভিলক্ষের জন্য আর একটা হচ্ছে অভিনেত্রের জন্য। তারপর এটাতে আসো, +2 ডায়োপ্টার ক্ষমতার একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব কত? তাহলে এফ সমান আমরা কি জানি যে পাওয়ার 1/d। যেহেতু বলছে প্লাস, তার মানে +2 সমান হচ্ছে 0.5 মিটার। এখানে দেখো 0.5 মিটার কোথাতে আছে? সি নাম্বারে আছে। এখন দেখো এখানে কিন্তু তোমার প্লাস মাইনাসে ভালো মতো খেয়াল রাখতে হবে। প্লাস দেখেই কিন্তু হচ্ছে এটা হচ্ছে তোমার প্লাস হয়েছে, বাট এখানে যদি মাইনাস আসতো তাহলে কিন্তু এটা অবতল লেন্স হয়ে যাইতো। সো এখানে উত্তল হয়তো উল্লেখ করে নাও দিতে পারে, তো লেন্সে ফোকাস দিতে কত, সেক্ষেত্রে কিন্তু তোমাকে মানে এই প্লাস মাইনাস উত্তল না অবতল সেটাও তুমি আইডেন্টিফাই করতে পারতেছো। তারপর এটাতে আসো,
একটি জটিল অনুবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ ও অভিনেত্রের বিবর্ধনের পরিমাণ m1 এবং m2 হলে মোট বিবর্ধন কত? তো এই সূত্রটাতে অনেক ম্যাথ করলাম একটু আগেও। m সমান সমান কি হবে? m1 ইন্টু m2। এখানে হচ্ছে প্রথমটা অ্যান্সার। তারপরটাতে আসো যে নিচের কোনটি লেন্স প্রস্তুতকারক সমীকরণ? তো দেখো এইটার বি নাম্বারটা ঠিক আছে, বাট এখানে কিন্তু মাইনাস হবে। এটা বাদ দিয়ে এই জিনিসটা ঠিক আছে, মোটামুটি অ্যাপ্রোপ্রিয়েট। সো এটা আসলে বুঝতে পারছো। তারপরটাতে আসো, এফ ফোকাস দূরত্বে দুইটি উত্তল লেন্স পরপর সংস্পর্শে রাখলে তুল্য ফোকাস দূরত্ব হবে। এখন যেহেতু দুটি উত্তল লেন্স মানে একসাথে রাখছে, তাহলে তুল্য ফোকাস কত হবে? 1/f সমান সমান 1 প্লাস এফ প্লাস 1 প্লাস এফ। যেহেতু হচ্ছে তোমার একই ফোকাস দূরত্ব বলছে, আলাদা বলেনি। সো 1/f সমান কত হচ্ছে? তোমার এফ নিচে রাখলাম, 1 প্লাস 1 সমান সমান 1 বাই তুল্য ফোকাল লেন্স হচ্ছে 2/f। তো আমরা যদি এটাকে তোমাদের মানে উল্টাই দেই, তাহলে কি হচ্ছে? f ইকুয়াল টু ছোট হাতের f/2। তার তুল্য ফোকাল লেন্স কত হবে? f/2। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এই পয়েন্টটাতে আসো যাই। তো দেখো অভিলক্ষের ফোকাস দূরত্ব বাড়ালে, এখানে দেখো বিবর্ধন সম্পর্কে কিন্তু কথা বলছে। দেখো অনুবীক্ষণ যন্ত্রেও বলছে, দূরবীক্ষণ যন্ত্রেও বলছে। তো আমরা আগে আমাদের যে বিবর্ধনের সূত্র আছে সেটা আগে লিখি। তা অনুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে হচ্ছে তোমার বিবর্ধনের সূত্র হচ্ছে 1 প্লাস d/f। আর তোমার দূরবীক্ষণ যন্ত্রের জন্য সেটা হচ্ছে তোমার f0 ভাগ fe। এই দুটো তোমরা সূত্র। এখন দেখো প্রথম অপশনটাতে বলছে যে অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন বাড়বে। বা দেখো অনুবীক্ষণ যন্ত্রে কিন্তু এফটা নিচে আছে। তো অনুবীক্ষণ যন্ত্রে আমি যদি বিবর্ধনটা বাড়াই, তাহলে কিন্তু আলটিমেটলি এটা যদি বাড়াই, এটা কিন্তু কমে আসতেছে। সো এটা হবে না। প্রথম অপশনটা এখান থেকেই বাদ। 2 নম্বরে দেখো অনুবীক্ষণ ও দূরবীক্ষণ যন্ত্র উভয়ের ক্ষেত্রে বিবর্ধন কমবে। এখানে বলছে যে ফোকাস দূরত্বটা যদি আমরা বাড়াই, তাহলে হচ্ছে অভিলেখ্য এবং অভিনেত্র উভয়ের হচ্ছে তোমার বলছে কমবে। এখন দেখো মানে অনুবীক্ষণ যন্ত্রে কিন্তু কমতেছে, বা দূরবীক্ষণ যন্ত্রে যে ফোকাস দূরত্বটা আমি বাড়াই, তাই কিন্তু বিবর্ধনটাও বাড়তেছে। সো এই অপশনটাও বাদ। পরেরটাতে দেখো অনুবীক্ষণ এবং দূরবীক্ষণ যন্ত্র উভয়ের ক্ষেত্রে বিবর্ধন বাড়বে। আগেরটাতে যেহেতু এটা পসিবল হয়নি, এটাতে পসিবল না, একটা কমছে একটা বাড়ছে। 4 নম্বর অপশন দেখো অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন কমবে। তার যে ফোকাস দূরত্বটা এখানে বাড়ে, তাহলে কিন্তু অনুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে বাড়তেছে। তার মানে এটার প্রথম পার্টটা ঠিক আছে। পরের পার্ট বলছে যে দূরবীক্ষণ যন্ত্রের বিবর্ধন বাড়বে। দূরবীক্ষণ যন্ত্রের বিবর্ধন কি বলছে? বাড়বে। কারণ দূরবীক্ষণ যন্ত্রে যদি আমরা এই ফোকাস দূরত্বটা বাড়াই, তাহলে কিন্তু দূরবীক্ষণ যন্ত্রের বিবর্ধন বাড়তেছে। তার মানে এখানে ডি নাম্বার অপশনটা সূত্রের সাথে ম্যাচ করতেছে। তাহলে এখানে অ্যান্সারটা কত হবে? ডি নাম্বারটা হচ্ছে অ্যান্সার হবে। পরেরটাতে যাই আসো। প্রতিসরণ দূরবীক্ষণ যন্ত্র কোনটি? তো এখানে দেখো প্রতিফলনগুলো আমি যদি মনে রাখি তাহলে কিন্তু হবে। প্রতিফলনের গুলো কি কি? নিউটন, গ্রেগরি, হার্সেল। তো এই জিনিসটাই যে কিভাবে মনে রাখবো, নিউটন, গ্রেগরি, হার্সেল, এটা আমরা মনে রাখবো হচ্ছে নিগ্রহের ফল দিয়ে। তো দেখো নিতে নিউটন, গ্রহতে হচ্ছে গ্রেগরি, আর লাস্ট হচ্ছে হার্সেল, আর ফল থেকে হচ্ছে ফলন, প্রতিফলন থেকে ফল। তো দেখো নিউটন, গ্রেগরি, হার্সেল এই তিনটা হচ্ছে তোমার প্রতিসরণ। তাহলে সরি প্রতিফলন, তাহলে প্রতিসরণটা কোনটা হচ্ছে? সি নাম্বারটা। গ্যালিলিও দূরবীক্ষণ যন্ত্র হচ্ছে প্রতিসরণ দূরবীক্ষণ যন্ত্র। এরপরে দেখো সমতল এবং সমবাতলের আলোক কেন্দ্রের অবস্থান কোথায়? মানে সমতল ও সমবাতল লেন্সে আলোক কেন্দ্রের অবস্থান কোথায়? তা যেটা হচ্ছে তোমার সমতল, সেটা হচ্ছে ধরো যে এইরকম লেন্স মিশাই দিই। সমতলে হচ্ছে এইরকম, আর সমবতলে হচ্ছে এইরকম। এখানে লেন্সের অবস্থানটা মেইনলি হচ্ছে মধ্যবিন্দুতে থাকে। তো তাহলে সমতল এবং সমবাতল লেন্সে আলোক কেন্দ্রের অবস্থান কোথায় হচ্ছে? লেন্সের ভেতরের মধ্যবিন্দুতে হচ্ছে। এই পয়েন্টটাতে যাই আসো। দেখো অনুবীক্ষণ যন্ত্রের বেলায় কোন উক্তিটি সঠিক নয়? নিকটবর্তী অতি ক্ষুদ্র বস্তু পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত হয়।
প্রথমটা ঠিক আছে, এটা হচ্ছে কারেক্ট। মানে যেহেতু সঠিক না, বাট এই জিনিসটা কিন্তু সঠিক, ওই জন্য আমি পাশে দেখাচ্ছি। দেখো, অভিনেত্রের সাপেক্ষে অভিলক্ষ লেন্সের উন্মেষ ও ফোকাস দূরত্ব ছোট হয়, এটাও ঠিক আছে। 3 নম্বরে দেখো, অভিলক্ষে লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব তার ফোকাস দূরত্ব অপেক্ষা ছোট হয়, এটা ভুল। কারণ অভিলক্ষে লক্ষ্যবস্তুর যে প্রতিবিম্ব সেটা ফোকাস দূরত্ব অপেক্ষা বেশি দূরত্বে হচ্ছে গঠিত হচ্ছে, সো এটা অপশনটা ভুল। 4 নম্বর অপশনটাও দেখি, চূড়ান্ত প্রতিবিম্ব লক্ষ্যবস্তু সাপেক্ষে উল্টো হয়, এটা সঠিক আছে। তাহলে এখানে কোন উত্তরটি সঠিক নয়? সি নাম্বারটা হচ্ছে সঠিক, কারণ এখানে যে লক্ষ্যবস্তু প্রতিবিম্ব সেটা কোথায় হচ্ছে, সেটা হচ্ছে তোমার ফোকাস অপেক্ষা অধিক দূরত্বে গঠিত হয়, ফোকাস অপেক্ষা অধিক দূরত্বে গঠিত হয়। তারপর এটাতে আসো, একটি দূরবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে সর্বনিম্ন বিবর্ধন ক্ষমতা এম, যদি নলের ভিতর ফোকাস দূরত্ব দ্বিগুণ করা হয় তাহলে বিবর্ধন ক্ষমতা হবে। তো দেখো, এখানে আসলে মেইনলি যে জিনিসটা সেটা হচ্ছে যে নলের ফোকাস দূরত্ব দ্বিগুণ মানে হচ্ছে এফ নটটা হচ্ছে দ্বিগুণ করা হবে। এফ নট যদি দ্বিগুণ করা হয় তাহলে বিবর্ধন কত হবে? তাহলে বিবর্ধন সূত্র আমরা কি জানি, যে নরমালি হচ্ছে এম ইকুয়াল টু এফ নট ভাগ এফ ই। কারণ যেহেতু বলছে যে তোমার ওই ফোকাস দূরত্ব নলের ভিতরে, মানে এফ নট দ্বিগুণ করা হচ্ছে, তাহলে যদি দ্বিগুণ করি তাহলে হচ্ছে 2 এফ নট হচ্ছে ভাগ এফ ই। তাহলে হচ্ছে তোমার এটা যদি কনস্ট্যান্ট ধরি তাহলে কিন্তু 2 এম হচ্ছে তোমার বিবর্ধন হচ্ছে। সো তাহলে যদি হচ্ছে নলের ফোকাস দূরত্ব হচ্ছে দ্বিগুণ করা হয় তাহলে বিবর্ধন ক্ষমতা হবে হচ্ছে 2 এম। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এই পয়েন্টটাতে আসো, একটি টেলিস্কোপের অভিলক্ষ ও অভিনেত্রের ফোকাস দূরত্ব যথাক্রমে 4 মিটার এবং 80 সেন্টিমিটার, অসীম ফোকাসিং এর ক্ষেত্রে বিবর্ধন কত? তো বিবর্ধনের সূত্র অনুযায়ী আমরা কি জানি, যে এম ইকুয়াল টু এফ নট ভাগ এম এফ ই। তাহলে অভিলক্ষটা কত আছে, অভিলক্ষের ফোকাস দূরত্ব হচ্ছে কত, 4 মিটার, আর অভিনেত্রের ফোকাস দূরত্ব কত হচ্ছে 80 সেন্টিমিটার। এখন 80 সেন্টিমিটার মানে কি, 100 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু 0.8 আসতেছে, তাহলে এখানে 0.8 দিলাম, তো 0.8 এখানে তুলে দিয়ে 0 আসতেছে, তাহলে এখানে ভাগ দিলে হচ্ছে 5, তাহলে বিবর্ধনটা কত হচ্ছে 5। বি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। এই সূত্রটা অ্যাপ্লাই করলে কিন্তু একটা করা যাচ্ছে। এই পয়েন্টটাতে আসো যাই। তো দেখো, অবতল দর্পণের বক্রতার কেন্দ্রের বাহিরে স্থাপন করা হলে প্রতিবিম্ব সর্বদা হবে। তো এখানে একটু দর্পণটা একটু আঁকাই নি। কালারটা চেঞ্জ করে দিই। ধরো এটা একটা অবতল দর্পণ, এইদিকে ধরো এটা হচ্ছে এফ, এটা হচ্ছে 2f। তা বলছে কি যে বক্রতা কেন্দ্রের বাহিরে স্থাপন করা হলে, তো ধরো যে এটা বক্রতা কেন্দ্র, এটাকেও ছাড়া গেছে, এই জায়গায় স্থাপন করা হয়েছে, তো এখানে হচ্ছে প্রতিবিম্বটা কেমন হবে, তা এখানে যদি স্থাপন করা হয় তাহলে এইভাবে যাবে জিনিসটা, ফোকাস কেন্দ্র দিয়ে যাবে, যে হচ্ছে এখানে আসবে, এই এফ এফ ধরো এখানে দিলাম, এফ দিয়ে যাবে, আর এটা হচ্ছে এই দিক দিয়ে যে এখানে তৈরি হচ্ছে, তো এইখানে জায়গায় যে হচ্ছে তোমার প্রতিবিম্বটা তৈরি হচ্ছে, তাহলে এখানে যদি প্রতিবিম্বটা তৈরি হয় তাহলে সেটা কেমন হবে, সেটা হবে হচ্ছে বাস্তব হবে, উল্টা এবং খর্বিত হবে। এখানে যদি দেখো উল্টা হচ্ছে কিন্তু আবার ছোট হচ্ছে, কিন্তু এটা এত বড় ছিল, এখানে হচ্ছে ছোট, তাহলে হচ্ছে যদি অবতল দর্পণের বক্রতার কেন্দ্রের বাইরে স্থাপন করা হয় তাহলে প্রতিবিম্ব কেমন হবে, বাস্তব, উল্টা আর খর্বিত। এই পয়েন্টটাতে আসো, একটি অবতল দর্পণের ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার এবং দর্পণ হতে কত দূরে বস্তু স্থাপন করা হলে 4 গুণ আকারের একটি বাস্তব প্রতিবিম্ব পাওয়া যাবে। তো দেখো এখানে আমরা সূত্রটা বসাই, 1/f সমান সমান আমরা কি জানি, 1/u প্লাস 1/v। তো এখানে দেখো, এখানে বলছে কি যে কত দূরত্বে স্থাপন করলে 4 গুণ আকারের একটি বাস্তব প্রতিবিম্ব, মানে ইউ এর 4 গুণ হবে। তো এখানে 1/f টা লিখি, যেটা 1/20 সমান সমান 1/u
প্লাস 1/4u। এখানে যদি লিখি 1/20 সমান সমান 4uটা দিলাম, তাহলে এখানে হচ্ছে 4 প্লাস 1, তাহলে হচ্ছে 1/20 সমান সমান 5/4u। তাহলে 5/4u সমান সমান কত হচ্ছে 100, তাহলে u সমান সমান কত হচ্ছে 25 সেন্টিমিটার। এখানে দেখো বি নাম্বারটা অ্যান্সার। আশা করি এটা বুঝতে পারছো। এখানে তাহলে 1 প্লাস এফ ইকুয়াল টু 1 প্লাস ইউ প্লাস 1/ভি, এই সূত্রটা বসাইলে কিন্তু এই ম্যাথটা হয়ে যাচ্ছে। এই পয়েন্টটাতে আস, দেখো একটি দীর্ঘ দৃষ্টি সম্পন্ন ব্যক্তির স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব হচ্ছে 50 সেন্টিমিটার। তিনি যদি 2.5 ডায়োপ্টার ক্ষমতার চশমা ব্যবহার করেন, এতে তার স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব কতটুকু হ্রাস পাবে। তো আমরা দেখো এখানে যেহেতু হচ্ছে তোমার দেখো 2.5 বলছে, তার মানে কি এটা উত্তল লেন্স, উত্তল লেন্সের ক্ষেত্রে কিন্তু ওই ভিটা হচ্ছে নেগেটিভ আসতেছে। তো এখানে আমরা সূত্রটা বসাই দিই যে 1 প্লাস ভি প্লাস 1/ইউ সমান সমান 1/এফ। তো এখান থেকে দেখো 1/ইউ সমান সমান কত পাচ্ছি, তাহলে আমি 1/এফ মাইনাস 1/ভি। তো দেখো এখানে হচ্ছে তোমার ইয়াটা কত, যদি ডায়োপটা এটা এখান থেকে ফোকাস দূরত্ব কত পাবো আমরা 1 প্লাস 2.5, যেখান থেকে যদি দশমিকটা তুলে দিই তাহলে হচ্ছে 10, তাহলে হচ্ছে 25/10। এখানে 8 যদি দশমিক বসে তাহলে হচ্ছে 4, তার মানে হচ্ছে 40 সেন্টিমিটার আমরা পাচ্ছি, মানে 0.4 মিটার মানে হচ্ছে 40 সেন্টিমিটার। তো আমরা এফটা কত পাচ্ছি 40 সেন্টিমিটার, যেটা এখানে সেন্টিমিটারে আছে এই জন্য আমি করে নিলাম। তো এখন দেখো 1/40 মাইনাস, এখন দেখো যেহেতু উত্তল লেন্স তার মানে কি ভিটা হচ্ছে নেগেটিভ হবে, ভিটা নেগেটিভ হলে কত হচ্ছে 1/40 মাইনাস 1/-50। তাহলে দেখো 1/40 প্লাস হচ্ছে 1/50, তো এটা করলে কত আসছে, লসাগু করলে আসছে তোমার হচ্ছে 200। তাহলে 200 40 যদি 200 কে ভাগ করে আসতেছে 5, আর 50 দ্বারা ভাগ করলে আসতেছে হচ্ছে 4, তাহলে হচ্ছে 1/ইউ সমান সমান আসতেছে হচ্ছে 9/200 সেন্টিমিটার। এটা হচ্ছে 1/ইউ এর ভ্যালু আসতেছে। তাহলে ইউ সমান সমান কত দাঁড়াবে, ইউ সমান সমান দাঁড়াচ্ছে কিন্তু 200/9 সেন্টিমিটার। 200/9 মানে কত, তাহলে এখানে দেখো 9/200, 9 দুগুণ 18 20, আবার 9 দুগুণ 18। তো দেখো এইভাবে চলতে থাকে, তাহলে 22.22 আসবে। তাহলে 22.22 করে আছে, সি নাম্বারে আছে। তো অ্যান্সারটা কত হবে 22.22 সেন্টিমিটার। তো এই সূত্রটা অ্যাপ্লাই করলে হবে, বাট মাথায় রাখা লাগবে যেহেতু উত্তল লেন্স সেহেতু হচ্ছে ভিটা নেগেটিভ হবে। এই জন্য এই জায়গাটা তোমরা যদি মানে না করো তাহলে দেখবে যে তোমাদের অ্যান্সার কিন্তু ভুল চলে আসতেছে। সো এই জিনিসটা মাথায় রাখবে যে উত্তল লেন্স বলছে না অবতল লেন্স বলছে। এই পয়েন্টটাতে আসো, একটি লেন্সের ফোকাস দূরত্ব বাতাসে 25 সেন্টিমিটার এবং এর উপাদানের প্রতিসরাঙ্ক 3/2 হলে 3/2, এরপর 4/3 প্রতিসরাঙ্কের পানিতে ডুবালে এর ফোকাস দূরত্ব কত সেন্টিমিটার হবে। এখানে দেখো, এখানে আমি আগে দেখবো যে তোমার এখানে যে সূত্রটা আমরা যদি সরাসরি ফেলাই তাহলে কিন্তু হবে যে ফোকাস দূরত্বটা কত হবে। তাহলে আমার দেখো F1 যেহেতু দেওয়াই আছে, তারপর আমাকে F2 বের করতে হবে। তাহলে F2 সূত্রটা কি, F2 সূত্রটা হচ্ছে μ1 মাইনাস 1/μ2 বাই হচ্ছে তোমার μ1 মাইনাস μ2 আর ইন্টু F1। তো দেখো এই সূত্রটা তোমরা যদি মানে ঠিক মুখস্থ করো তাহলে কিন্তু এই জিনিসটা এই ম্যাথগুলো পারবা। নর্মালি এই ম্যাথগুলো কিন্তু দেখো যেহেতু 5টা অপশন আছে বোঝা যাচ্ছে হচ্ছে ইউনিভার্সিটি ম্যাথ, এগুলো মেডিকেলে দিবে না। সো তোমরা চাইলে স্কিপ করতে পারো, বাট এই সূত্রটা একটু মাথায় রাখো, কারণ এবার যেহেতু তোমার 15 মিনিট বাড়াইছে বলা যায় না ফিজিক্স থেকে কেমিস্ট্রি থেকে বড় ম্যাথও দিয়ে দিতে পারে। এই জিনিসটা দেখো এই সূত্রটা অ্যাপ্লাই করলে কিন্তু ম্যাথটা খুবই সহজ। সো এই সূত্রটা তোমরা দেখবা যে F2 সমান সমান কি দাঁড়াচ্ছে μ1 মাইনাস 1 ইন্টু μ2 বাই μ1 মাইনাস μ2 ইন্টু F1। তাহলে দেখো μ1 এর ভ্যালু কত দিচ্ছে 3/2, 3/2 মাইনাস 1 ইন্টু হচ্ছে মিউটুর ভ্যালু কত আছে, মিউটুর ভ্যালু হচ্ছে 4/3, 4/3 নিচে হচ্ছে μ1 হচ্ছে 3/2 মাইনাস 4/3 ইন্টু F1 এর ভ্যালু কত, F1 এর ভ্যালু দেখো 25 সেন্টিমিটার আছে। তো এখানে দেখো 3/2 থেকে মানে 1.5 থেকে একবার দিলে কিন্তু হাফ থাকতেছে, তাহলে এখানে হাফ ইন্টু 4/3 নিচে কত হচ্ছে 3/2 মাইনাস 4/3। তাহলে এখানে একটু আলাদাভাবে করে নিই 3/2 মাইনাস 4/3, এখানে লসাগু করলে হচ্ছে 6, 2 দিয়ে 3 দেবে 2 কে 6 দিয়ে ভাগ দিলে 3, 3 থেকে 9,
আর এদিকে 3 দিয়ে 2 ভাগ 6, তার 4 2 8, তাহলে এখানে আসতেছে হচ্ছে 1/6। তাহলে দেখো এখানে আসতেছে তাহলে 1/6 ইন্টু হচ্ছে 25। তাহলে এখানে দেখো কত, এখানে 2 দিয়ে যদি হচ্ছে 4 কে কাটে দেই তাহলে হচ্ছে 2 থাকতেছে, তাহলে 2/3 ইন্টু 6 ইন্টু 25। 6টা কেন, এই যে 1/6 যেটা আছে উপরে আসলে গুণ হয়ে যাবে। তাহলে এখানে 3 দিয়ে যদি 2 কে কাটি তাহলে কত আসতেছে, 2 আসতেছে। তাহলে দেখো 25 ইন্টু 2 ইন্টু 2 মানে 25 ইন্টু 4, 25 ইন্টু 4 কত হবে 100। তো ন্যূনতম তোমার হচ্ছে যদি অন্য প্রতিসরাঙ্কে 4/3 প্রতিসরাঙ্কের পানিতে ডুবায় তাহলে ফোকাস দূরত্ব কত হচ্ছে 100 সেন্টিমিটার। এখন এই জিনিসটা তো আমরা বুঝলাম, বাট তোমরা কিভাবে এটা পরীক্ষার হলে ধরো যে কিভাবে এটা মানে কোনো ইয়া না করেও করতে পারবা, এই ম্যাথটা আমি করলাম না। এখানে কিন্তু একটা জিনিস আছে, দেখো এখানে বলছে কিন্তু বাতাসে 25 সেন্টিমিটার আর ডুবাইছে কোথায়, পানিতে। তো আমরা কিন্তু জানি যে বাতাস থেকে যদি পানিতে যায় তার ফোকাস দূরত্ব কিন্তু 4 গুণ বাড়ে যাবে। তো এখানে যেহেতু 25 সেন্টিমিটার আছে, এখানে তুমি যদি 4 দিয়ে গুণ দাও তাহলে কিন্তু হচ্ছে তোমার পানিতে প্রতিসরাঙ্কটা পাচ্ছ। কিন্তু সেক্ষেত্রে একটা সত্যটা কি, যে বাতাস থেকে পানিতে যাওয়া লাগবে, তাহলে 4 দিয়ে গুণ হবে। আর পানি থেকে যদি বাতাসে চাই সেক্ষেত্রে 4 দিয়ে ভাগ হবে। এই জিনিসটা করলে কিন্তু এই ম্যাথটা না করে তোমরা পারতেছো। তারপরেও বলা যায় না যে মানে তোমার হয়তো পরীক্ষা হলে মাথায় নাই, সো এই জিনিসটা করে দেখতে পারো আর সূত্রটা মাথায় রাখবা, তাহলে কিন্তু সবগুলো ম্যাথ পারবা ইনশাল্লাহ। এরপরটাতে আসো, অপটিক্যাল ফাইবার কোন পদ্ধতিতে কাজ করে? এটা মানে পারবে না, এটা আসলে এমন কেউ নাই যে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এটা তোমরা ক্লাস 9 থেকে পড়তে আসছো মানে পড়েই আসছো। সো এই জিনিসটা তোমরা সবাই পারবা যে অপটিক্যাল ফাইবার কোন পদ্ধতিতে কাজ করতেছে, আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এই পদ্ধতিতে কাজ করে। তারপরে দেখো, একটি বিবর্ধক কাচ নিচের কোন বিম্বতি গঠন করে? বিবর্ধক কাচ হচ্ছে তোমার কোন বিবর্ধন গঠন করতেছে, উল্টো এবং সোজা এবং বিবর্ধিত। তাহলে বিবর্ধক কাচ মানে ম্যাগনিফাইং গ্লাস, সেটা কোন বিম্ব গঠন করবে, সোজা এবং বিবর্ধিত। তারপরটাতে একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব 1000 সেন্টিমিটার হলে লেন্সের ক্ষমতা কত হবে? এই জিনিসের ক্ষেত্রে তোমরা কি করো, দেখো যে এত সহজ একটা প্রশ্ন দিছে, খুব সহজে আমি করে ফেলি। 1000 মিটার বলছে, মানে সেন্টিমিটার না মিটার এটা দেখার টাইম নেই, মিটার বলছে মানে ধরে নাও। কি করো, দেখো যে এই যে এখানে তো কোথাও 1000-এর কিছু নাই, এখানেও নাই, এখানেও নাই, এখানেও নাই। তার মানে কি দাঁড়ায়, স্যার প্রশ্নটা ভুল আছে। প্রশ্নটা কি ভুল? ভুল না। তোমার পরীক্ষার হলে তোমরা একটু মানে মানে খুব ফাস্ট হবা, এটাই স্বাভাবিক, কারণ সময় খুবই কম। বা সেই জন্য প্রশ্ন না পড়ে ঠিক মতো না পড়ে যদি করো তাহলে এই ভুলটা করবে। দেখো কিন্তু 1000 মিটার বলেনি, এখানে বলছে 1000 সেন্টিমিটার। এখন আমরা কি জানি 100 সেন্টিমিটার সমান 1 মিটার, তাহলে 1000 সেন্টিমিটার সমান কত হচ্ছে 10 মিটার। তাহলে 10 মিটার যদি হয় তাহলে হচ্ছে এফ সমান সমান হচ্ছে 10 মিটার। তাহলে হচ্ছে তোমার ক্ষমতাটা কত হবে, ক্ষমতাটা হবে হচ্ছে 1/10 ডায়োপ্টার। তো আশা করি প্রশ্নটা ভালো মতো তোমরা পড়বা, পড়ে তাহলে কিন্তু প্রশ্নগুলো সহজ সহজ প্রশ্ন কিন্তু তোমরা পড়া না করার কারণে আর অপশনগুলো মানে সবগুলো অপশন চেক না করার কারণে কিন্তু তোমরা ভুল করো। তাহলে এখানে অ্যান্সারটা কত হচ্ছে 1/10 ডায়োপ্টার। 1/10 ডায়োপ্টার কততে আছে, সি নাম্বারে আছে। এর পরেরটাতে আসো, দেখো বায়ু থেকে অন্য কোনো মাধ্যমের ভেতর একটি আলোক রশ্মি প্রবেশের পর তার গতি 15% হ্রাস পায়, তাহলে ওই মাধ্যমে প্রতিসরাঙ্ক কত? প্রতিসরাঙ্কে আমি সূত্রটা লিখি, ধরো যে অন্য মাধ্যম বলছে যেহেতু, আচ্ছা এয়ার থেকে আমি ধরি যে এয়ার এর সাপেক্ষে ওই মাধ্যমটা আমি কি ধরবো, আননোন মাধ্যম, মানে যেহেতু অজানা ইউ ধরলাম আননোন। বেগের ক্ষেত্রে কি হবে, দেখো বেগের ক্ষেত্রে যেটা নিচে আছে সেটা কিন্তু উপরে চলে যাচ্ছে, তো তার গতি যদি 15% হ্রাস পায় তাহলে তার গতি কত হচ্ছে, ধরো যে 100, তার ধরো যে নর্মাল একটা গতি, তার মধ্যে যেহেতু 50% মনে হচ্ছে, ধরো যে 100 মধ্যে 15 হ্রাস পায়, তাহলে তার গতি কত হচ্ছে, তার গতি কিন্তু হচ্ছে 85। 85 যে কোনো একটা ইউনিট ধরো 85 হচ্ছে, তার গতি কত হচ্ছে 85। আর তাহলে তার গতি যদি 85 হয় তাহলে যেহেতু এয়ারের সাপেক্ষে যাচ্ছে তাহলে এয়ারের হচ্ছে তোমার গতি কত হবে, এয়ারের গতি 100 হবে, 100 হচ্ছে। তাহলে দেখো এটা হচ্ছে তাদের গতির অনুপাত। বলছে গতি কি চাইছে না, চাইছে হচ্ছে প্রতিসরাঙ্ক কত, প্রতিসরাঙ্ক কি গতির অপোজিট। 100-কে যদি 85 দ্বারা ভাগ দেই তাহলে কিন্তু অ্যান্সারটা পাচ্ছি। অ্যান্সারটা কত আসবে, দেখো 100-কে যদি 85 দিয়ে ভাগ দাও
85 ইন্টু 85 একবার আসলো, আসছে 15, এখানেও আরেকবার ভাগ দিলাম, তাহলে 1 এখানে 85 হচ্ছে। তো দেখো এখানে কিন্তু 1 একবারই আছে, এখানে কোথাও কিন্তু 1 নাই, সব 6 6 আছে। তার মানে আমি যদি অপশনগুলো টেস্ট করি দুইবার ভাগ দিই তাহলে দেখবো যে 1.18, এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা এখানে মনে হয় আগে একটা ম্যাথ তাহলে একটু ভুল অ্যান্সার হয়েছে, একটু দেখে আসি। আচ্ছা বেগটা যেহেতু ওপরে হচ্ছে, তাহলে এটা আরেকবার একটু করি। তাহলে হচ্ছে পানি, ওয়াটার এবং কাঁচ, তাহলে বেগের ক্ষেত্রে কোনটা হবে? বেগের ক্ষেত্রে নিচেরটা উপরে যাবে। তাহলে দেখো কাচের প্রতিসরাঙ্ক কত? 3/2, আর পানির ক্ষেত্রে কত? 4/3। তাহলে কত হচ্ছে? 3/2 ইন্টু 3/4 সমান সমান হচ্ছে 9/8। তাহলে বেগের অনুপাতের ক্ষেত্রে কিন্তু জিনিসটা হচ্ছে যেটা নিচে আছে সেটা উপরে যাবে। তো বেগের অনুপাতটা কিন্তু 8/9 না, হবে হচ্ছে 9/8। সরি এই জিনিসটা আগে একটু ভুলে গেছে, এটা দেখে নিও তোমরা। পরে আসো 49 নম্বর। তারপরে দেখো একটি জলাশয়ের প্রকৃত গভীরতা হচ্ছে 6 মিটার, এর যদি পানির প্রতিসরাঙ্ক 4/3 হয় তাহলে এর আপাত গভীরতা কত? তাহলে দেখো মিউ সমান সমান হচ্ছে গভীরতা বাই আপাত গভীরতা, আপাত গভীরতাটা নিলাম এইচ ড্যাশ। তাহলে দেখো মিউ এর ভ্যালু কত বলছে? 4/3, আর প্রকৃত গভীরতা কত? 6 মিটার, 6 বা এইচ ড্যাশ। এইচ ড্যাশটাকে আমি এইদিকে নিয়ে আসি, এইচ ড্যাশ সমান হচ্ছে তোমার 6 ইন্টু 4/3, 3টাকে উপরে নিয়ে গেলাম, তাহলে হচ্ছে 6 ইন্টু 3/4, তাহলে 18/4, 18/4 করলে কত হয়? 4.5 মিটার। তো এটা সহজ। সূত্রটা দেখবা মিউ সমান সমান প্রকৃত গভীরতা ভাগ আপাত গভীরতা। এরপরে দেখো আলো চলার পথে শক্তি অপচয় কম করে যে পথে চলে সেই নীতিকে বলে। তো এই জিনিসটা কিন্তু এই যে জ্যামিতিক আলোক বিজ্ঞানের শুরুতে কিন্তু যে লটা তোমরা পড়ছো সেটা কি? ফার্মাটের নীতি। তো এই জিনিসটা কারো ভুল হওয়ার কথা না। তাহলে কি হবে? সেই নীতিকে বলা হচ্ছে ফার্মাটের নীতি। এরপরটাতে একটি +1.5 ডায়োপ্টার এবং -3.5 ডায়োপ্টার ক্ষমতার দুটি উত্তল লেন্স পরস্পরের সংস্পর্শে রাখা হলো, তাহলে তুল্য ক্ষমতা। তো তুল্য ক্ষমতা কি হবে? দুটা ক্ষমতার যোগফল হবে। তুল্য ক্ষমতা কত হচ্ছে? দুটা ক্ষমতার যোগফল। তাহলে এটা হচ্ছে 1.5 আর এটা হচ্ছে -3.5, তাহলে কত হচ্ছে? -2 ডায়োপ্টার। -2 কোথায় আছে? প্রথমটাতে আছে। সো অ্যান্সারটা কি হবে? কি তুল্য ক্ষমতা বলতে আমরা কি বুঝতেছি? যে দুইটা যে তোমার লেন্স আছে, লেন্সের দুইটা ক্ষমতা, এই দুটা ক্ষমতার যোগফল, এই দুইটার যোগফল করলে আমরা তুল্য ক্ষমতা পাচ্ছি। তার তুল্য ক্ষমতা কত এখানে? -2 ডায়োপ্টার। এরপরে দেখো লাল, বেগুনি, সবুজ ও কমলা বর্ণের আলোর জন্য কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক যথাক্রমে মানে মিউ আর ভিজি মিউ নট হলে নিচের কোন সম্পর্কটি সঠিক? এখন দেখো প্রতিসরাঙ্কের সাথে তোমার আলোর বেগের হচ্ছে সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, তাহলে প্রতিসরাঙ্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে কার প্রতিসরাঙ্কটা হচ্ছে বেশি হবে? যার হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্যটা কম। তো দেখো প্রথমে বলছে রেডের প্রতিসরাঙ্ক বেশি হচ্ছে, কারণ যদি আমরা সিরিয়াটা আরেকবার লিখি, বেনি আর সহ কল। আচ্ছা আমি এখান থেকে নিজের অপশন বানাই, তারপর দেখো এখানে হচ্ছে প্রতিসরাঙ্কের ক্ষেত্রে তোমার বলছে লাল, বেগুনি, তাহলে লালের ক্ষেত্রে লাল হচ্ছে এখানে 1 নম্বরে আছে, আরেকটা কালার দেখাই, লাল এটা হচ্ছে 4 নম্বর অপশনে আছে এই কালারের মধ্যে প্রতিসরাঙ্কের ক্ষেত্রে। তারপর হচ্ছে বেগুনি, বেগুনি কিন্তু যেহেতু সবার প্রথমে এখানে এটা 1 নাম্বার, প্রতিসরাঙ্ক এর বেশি হবে কারণ এর তরঙ্গ দৈর্ঘ্য কম। তারপর বলছে হচ্ছে সবুজ আর হচ্ছে কমলা। দেখো সবুজটা এখানে আছে, কমলাটা আছে নিচে, তার মানে সবুজটা হচ্ছে 2 নাম্বারে আর কমলাটা হচ্ছে 3 নাম্বারে। তাহলে কার প্রতিসরাঙ্কটা বেশি হচ্ছে? বেগুনি। বেগুনির ক্ষেত্রে আমরা কি দিয়ে আইডেন্টিফাই করছি? মিউ ভি। তারপরে হচ্ছে তোমার বেগুনি পরকে সবুজ, সবুজের ক্ষেত্রে আমি কি দিয়ে করছি? মিউ জি, মিউ জি।
গ্রেটার দেন হচ্ছে, তারপরে 3 নাম্বার আছে হচ্ছে কমলা। কমলাটা আমরা কিভাবে আইডেন্টিফাই করছি দেখো, কমলাটা করছে হচ্ছে মিউ নট দিয়ে, মানে মিউ ও, আর লাস্টে আছে হচ্ছে লাল, লালটা হচ্ছে মিউ আর দিয়ে করছে। তো এখানে আমরা যেটা মানে পাবো, এখানে যে সিরিয়ালটা এখানে সাথে ম্যাচ করবে সেটা হচ্ছে অ্যান্সার। তো দেখো মিউ ভি কোথায় সবার প্রথমে আছে, এখানে আছে, তার মানে এখানে মিউ ভি সবার লাস্টে, এটা কাটা। এখানে মিউ ও সবার লাস্টে, এটাও কাটা এটাও কাটা। তার দেখো এখানে সিরিয়ালটা দেখো, সবার লাস্টে হচ্ছে মিউ আর, এটা ঠিক আছে। তারপরে দেখো মিউ ও, এটাও ঠিক আছে। তারপরে দেখো মিউ জি, তারপর মিউ ভি। তাহলে এখানে অপশনটা করতে হচ্ছে ডি নাম্বারটা অ্যান্সার। কেন? কারণ হচ্ছে তোমার এখানে যে তরঙ্গ মানে তরঙ্গ দৈর্ঘ্য এখান থেকে আস্তে আস্তে এইদিকে বাড়তিছে, তার মানে প্রতিসরণটাও কমতিছে। সবচেয়ে বেশি সবচেয়ে বেশি প্রতিসরণ কার হবে? বেগুনি বর্ণের। কারণ কি, এর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে সবচেয়ে কম। তারপরে দেখো এইচ উচ্চতার একটি সুইমিং পুলের কত গভীরতা পর্যন্ত পানি দিয়ে পূর্ণ করলে মনে হবে যে তা অর্ধেক পূর্ণ হয়েছে। এখন মনে হবে মানে কি, সেটা হচ্ছে আপাত মানে গভীরতা। সো আমরা আরেকবার ওই সূত্রটা অ্যাপ্লাই করি, তাহলে হচ্ছে মিউ সমান সমান হচ্ছে প্রকৃত ভাগ হচ্ছে আপাত। বলতে পারো ভাইয়া মিউ তো দেওয়া নেই, কি করব? এতক্ষণ যে ম্যাথটা করলাম আমরা কিন্তু সেখানে দেখছি যে পানির প্রতিসরাঙ্ক কিন্তু অলওয়েজ 4/3 দিচ্ছে। এখানেও সেম, যেহেতু পানি তাহলে এখানে 4/3 হবে। এটা হচ্ছে 4/3। প্রকৃতটা আমরা জানি না। আপাত কত বলছে? আপাত বলছে যে অর্ধেক পূর্ণ, মানে যে প্রকৃত তার অর্ধেক পূর্ণ হয়েছে, তাহলে h/2। তাহলে প্রকৃত কত হচ্ছে 4/3 ইন্টু হচ্ছে h/2, এদিকে যদি নিয়ে যাই h/2, তাহলে কত হচ্ছে, দুই দিয়ে 4 কে কাটি 2, তাহলে হচ্ছে 2h/3। তার মানে যদি আমরা মানে 3/2 পূর্ণ করি তাহলে মনে হবে যে অর্ধেক পূর্ণ হয়েছে। 2h/3 আছে হচ্ছে বি নাম্বার অ্যান্সারে, তার মানে এটা হচ্ছে বি নাম্বারটা অ্যান্সার। তারপরে দেখো একটি আলোক রশ্মি বায়ু থেকে কাছে প্রতিসরণ কত বলতে 3/2 প্রবেশের সময় আংশিক প্রতিফলিত এবং আংশিক প্রতিসরিত হয়। যদি আপতন কোণ 45 ডিগ্রি হয় তাহলে প্রতিসরণ কোণ কত হবে? তো এখানে দেখো প্রথমে আমরা প্রতিসরণকে সূত্রটা লিখি, যে প্রথমে বলছে বায়ু থেকে কাছে, এটা হচ্ছে এ, কাছ হচ্ছে গ্লাস জি, তাহলে এ মিউ জি। এখন দেখো আপতন কোণ প্রতিফলন কোণ যেহেতু কানে আছে, তাহলে আমরা কি লিখবো, সাইন আই বাই সাইন আর। এটা হচ্ছে আপতন কোণ, আর সাইন আর হচ্ছে প্রতিফলন কোণ। তো এখানে দেখো এখানে হচ্ছে প্রতিসরাঙ্ক কত 3/2, এই যে দেওয়া আছে 3/2। আর আপতন কোণ কত বলছে 45 ডিগ্রি। সাইন 45 এর ভ্যালু আমরা লিখে নেই 1/√2। তাহলে বলছে প্রতিসরণ কোণ কত হবে, তার মানে আমার হচ্ছে সাইন আরটা বের করা লাগছে। তো দেখো সাইন আরটাকে আমি এইদিকে নিয়ে গেলাম, সাইন আর সমান সমান হচ্ছে 1/√2 ইন্টু 3/2, না সরি 1/√2 ইন্টু 3/2, তাহলে 2টা সামনে চলে যাচ্ছে, তাহলে 1/√2 ইন্টু 2/3। তো দেখো এখানে যদি ইয়া কাটি তাহলে এখানে আসছে √2/3, তাহলে সাইন আর কত আসতেছে √2/3। তাহলে আরটা যদি এখানে রাখি তাহলে কি হবে, আর সমান সমান হচ্ছে সাইন ইনভার্স √2/3। তো দেখো আর সমান সমান কত হচ্ছে সাইন ইনভার্স √2/3। তাহলে সাইন ইনভার্স √2/3 কোন অপশনে আছে দেখো, প্রথমটাতে নাই, পরেরটাতে আছে, তার মানে বি নাম্বারটা এখানে অ্যান্সার। তাহলে এখানে আপতন কোণ প্রতিফলন কোণ এই সূত্রটা অ্যাপ্লাই করলে এই ম্যাথটা হয়ে যাচ্ছে। বিষয়টা খুব একটা কঠিন না, আশা করি বুঝতে পারছো। তারপরটাতে আসো, পূর্ণ প্রিজমের ক্ষেত্রে এ সমান সমান দেওয়া আছে, বিচ্যুতি কোণ দেওয়া আছে, প্রতিসরাঙ্ক কত? তো দেখো প্রতিসরাঙ্ক মানে কত জানি, সাইন এ বাই এ প্লাস ল্যামডা m/2 ইন্টু সাইন a/2। তাহলে দেখো এর ভ্যালু হচ্ছে 60 আর এটা ভ্যালু হচ্ছে তোমার 105। এ ভ্যালু 60, এটা 45, এটা যোগ করলে হচ্ছে 105/2 বাই হচ্ছে সাইন 60 দিয়ে 2 ভাগ করলে 30 ডিগ্রি। তো দেখো এই যে 105/2 এটা করলে কত আসতেছে 52.5 ডিগ্রি আসতেছে। এই জিনিসটা কি তোমরা ক্যালকুলেশন করতে পারবা না। সো এই ম্যাথটা আসলে তোমাদেরকে জাস্ট দেখাই দিচ্ছি, বাট এটা হচ্ছে পরীক্ষা হলে এটা পারা সম্ভব না আসলে। তো দেখি 55/2 এর ভ্যালু কত।
এর ভ্যালু আসতেছে হচ্ছে তোমার 0.79 বাই হচ্ছে sin 30 মানে হচ্ছে হাফ। তাহলে হাফ করলে কত আসতেছে দেখো, হাফ দিয়ে কিন্তু গুণ হয়ে যাচ্ছে, তাহলে গুণ হয়ে কত আসবে দেখো 79 ইন্টু হচ্ছে বাই 2, তাহলে হচ্ছে 9 দুগুণ 18, 7 দুগুণ 14 আর 15, তাহলে 1.58। তাহলে বি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। বাট এই ম্যাথটা তোমরা আসলে পারবা ক্যালকুলেটর সাহায্যে যেহেতু করা পসিবল না, এই ম্যাথটা মানে অ্যান্সার দেখে যেতে পারো। বাট জিনিসটা প্রসেসটা মনে রাখতে অ্যান্সার মনে রাখা সহজ, বাট এটা আসলে পরীক্ষা হলে বের করা সম্ভব না। তারপরটা আসো, কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক কিসের ওপর নির্ভর করে না? মাধ্যমের প্রকৃতির ওপরও নির্ভর করে, আলোকদ্বয়ের যে ঘনত্ব, ঘনত্বের উপরও নির্ভর করে, বর্ণ না বর্ণের উপর নির্ভর করে না। তারপরে হচ্ছে আপতন কোণ, আপতন কোণের উপর নির্ভর করে। তাহলে এখানে অপশন অ্যান্সারটা কি হচ্ছে, আলোর বর্ণের উপর নির্ভর করতেছে। তারপরটাতে আস, কোনো উভত্তল লেন্সের ফোকাস দূরত্ব 10 সেন্টিমিটার, লেন্সটি হতে কত দূরত্বে বস্তু রাখলে বস্তুর অর্ধেক আকারে বিম্ব সৃষ্টি হবে? সূত্রটা আমরা লিখে দিই যে 1 প্লাস এফ সমান সমান 1 প্লাস ইউ প্লাস 1 প্লাস ভি। এখন দেখো ক্রাইটেরিয়া কি বলছে, বস্তুর অর্ধেক আকারে বিম্ব সৃষ্টি হবে। তাহলে অর্ধেক মানে কি, এখানে আমরা ভি এর জায়গায় তাহলে কি কত লিখবো, ইউ বাই টু। ইউ বাই টু মানে কত হচ্ছে, যে টুটা উপরে চলে যাচ্ছে সেখান থেকে হচ্ছে 2 বাই ইউ হচ্ছে, এখানে কত হচ্ছে 2 বাই ইউ। আশা করি বুঝতে পারছো। তো দেখো ফোকাস দূরত্ব কথা বলছে 1 বাই 10 সেন্টিমিটার, মানে 10 সেন্টিমিটার প্লাস, তাহলে এখানে ইউ যদি আমরা বসাই তাহলে 1 প্লাস 3, তাহলে হচ্ছে 1 বাই 10 সমান সমান, সরি 1 বাই 2 হবে এখানে, তাহলে হচ্ছে 3 বাই ইউ। তাহলে ইউ এর ভ্যালুটা কত আসতেছে 30 সেন্টিমিটার। 30 সেন্টিমিটার হচ্ছে ডি নাম্বার অপশনে আছে, এজন্য এটা অ্যান্সার। তারপর একটাতে আসে, উত্তল লেন্সের ক্ষেত্রে অসীম এবং হচ্ছে তোমার কেন্দ্রের মাঝে যদি হচ্ছে বস্তু রাখা হয় তাহলে কোনটি সত্য? কোনটি সত্য বলতে বোঝাচ্ছে যে তোমার বিম্বটা কোথায় গঠিত হবে। কিন্তু অসীম এবং এই দুটার মধ্যে যদি 2f এর মাঝে বসানো হয় তাহলে বিম্বটা গঠিত হবে হচ্ছে 2f আর f এর মাঝখানে, এখানে হচ্ছে বিম্বটা গঠিত হবে। এটা তোমরা যদি ওই যে বিভিন্ন ওই যে ছকটা আছে, ছকটা যদি ভালো মতো দেখো তাহলেই পারবা। ওই ছকটা বারবার দেবো, ওই ছকটা থেকে কিন্তু এই প্রশ্নটা আসলে দেয়। আর কারণ তোমরা পরীক্ষার হলে তো ধরো যে আলাদাভাবে একটা ছোট ধরো ওএমআর এইটুক আছে, মানে ওএমআর যতটুকুই থাক না কেন ওখানে কিন্তু এত ভাবে মানে বসাই দিয়ে করতে পারবা না, সব মানে ওই সময় মনে রাখা পসিবল হবে না। তো এই জিনিসটা তোমরা যদি দেখো তাহলে কিন্তু পারবা, মানে ওই যে ছকটা আছে বইয়ের ছক, ওই ছকটা দেখলে কিন্তু তোমরা এই অ্যান্সার গুলো পারবা। তারপরটাতে আসো, আচ্ছা লেন্সের বক্রতা কেন্দ্রদ্বয়ের সংযোজক সরলরেখাকে কি বলে? এই যে তোমার যে একটা সরলরেখা আছে, এটাকে কি বলে? ধরো যে এরকম, এই যে সরলরেখাটা আছে এটাকে কি বলে? এটা কিন্তু জ্ঞানমূলক প্রশ্ন, এটাকে বলা হচ্ছে প্রধান অক্ষ। এটা আসলে ভুল হবে না। তারপরটাতে আসো, কোন সম্পর্কটি সঠিক? এখানে দেখো প্রথমে বলছে এম ইউ বি সি বি বাই সি এ, এটা না, এটা সঠিক না। 2 নাম্বারটা দেখো এটা সঠিক আছে, সি নাম্বারটা দেখো এম ইউ বি 1 বাই, এটা ভুল, এটাও ভুল। সেখানে অ্যান্সারটা কত হচ্ছে, বি নাম্বারটা অ্যান্সার হচ্ছে। আসলে বুঝতে পারছো এটা? তো দেখো বেগুনি, নীল ও হলুদ রঙের 3টি আলোর কম্পাঙ্ক বলছে হলে নিচের কোন সম্পর্কটি সঠিক? এখন দেখো আমরা ভেলোসিটি সূত্র কি জানি, ভি ইকুয়াল টু হচ্ছে এফ ল্যামডা। তাহলে বেগটা যদি তোমার কনস্ট্যান্ট হচ্ছে তাহলে কিন্তু এফ ইজ প্রপোর্শন টু 1 বাই ল্যামডা, মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে আমরা কি দেখো, আমরা এখন 7টা রঙের রেঞ্জটা লিখি যে বেনি আসহ কলা। তো দেখো বেগুনি কিন্তু দেখা যাচ্ছে যে তোমার তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে সবচেয়ে কম, তার মানে এর হচ্ছে কম্পাঙ্কটা সবচেয়ে বেশি হবে। তাহলে এটা আমরা লিখলাম যে এফ ভি, যেহেতু ভি তে তোমার আইডেন্টিফাই করছে। তারপর হচ্ছে নীল, নীল আর হচ্ছে বলছে হলুদ। দেখো নীলটা কিন্তু ওপরে আছে রেঞ্জের, আর হচ্ছে হলুদটা নিচে, তার মানে নীলের হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্যটা কম হলুদের থেকে, তাহলে মানে নীল কম্পাঙ্কটা বেশি, তাহলে নীলের ওয়াই। আর হচ্ছে লাস্টে হচ্ছে হলুদ, সরি নীলের হচ্ছে ব্লু, এফ বি হবে। আর হলুদের ক্ষেত্রে হচ্ছে এফ ওয়াই। তাহলে এইটাই যে তোমার আমরা যে অপশনে পাবো সেটা হচ্ছে অ্যান্সার। এখন দেখবো আমরা
এফ কে এটা হচ্ছে মিউ করে লিখছে, এটা হচ্ছে সেম জিনিসই, অনেকে এফ লেখে অনেকে এটা লেখে, যে যারা স্বাচ্ছন্দ্য বোধ করে। তো দেখো ভিটা হচ্ছে আগে আছে, এখানেও আগে আছে, তারপর দেখো ব্লু, এখানেও বি আছে, ওয়াই, মানে এখানে তিনটার যে ডিরেকশনটা ঠিক আছে, মানে কোনটা কম বেশি, প্রথমে হচ্ছে তোমার বেগুনি হবে, তারপর হচ্ছে নীল হবে, তারপর হলুদ হবে, তাহলে এখানে অ্যান্সারটা হচ্ছে তোমার এ নাম্বারটা অ্যান্সার। তারপরে দেখো উত্তল লেন্সের ফোকাস দূরত্ব এফ এবং বস্তুর দূরত্ব যদি ইউ হয়, এদের মধ্যে সম্পর্ক কিরূপ হলে সৎ এবং বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হবে। তো সৎ মানে বোঝাচ্ছে তোমার বাস্তব। তো ওই ছকটা থেকে তোমরা বইয়ের ছকটা থেকে যদি পড়ো, তার মানে দেখবা যে এফ আর টু এফ এর মাঝখানে যদি তোমার বস্তুটা বসানো হয়, তাহলে কিন্তু বাস্তব এবং বিবর্ধিত প্রতিবিম্বটা পাওয়া যাবে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তারপর এটা দেখো খুবই একটা সহজ প্রশ্ন, মানে পরীক্ষা হলে তোমরা যখন মেডিকেলে যাবা 100টা প্রশ্নের মধ্যে দেখবে 30 থেকে 40টা প্রশ্ন, এগুলা প্রশ্ন হচ্ছে রসগোল্লা। এটাতে তুমি যে ভুল করো তাহলে তোমার চান্স পাওয়ার অনেক অনিশ্চিত হয়ে যাবে, এই জিনিসগুলো ভুল করাই যাবে না। তো এরকম একটা রসগোল্লা প্রশ্ন, একটি লেন্সের ক্ষমতা যদি 1 ডায়াপ্টার হয় তাহলে ফোকাস দূরত্ব কত। তাহলে ফোকাস দূরত্ব আমরা কিছু জানি 1 বাই ক্ষমতা, তাহলে 1 বাই, যেহেতু 1 ডায়াপ্টারই বলছে, বা 1 সমান সমান ফোকাস দূরত্ব কত হচ্ছে 1 মিটার হচ্ছে, সেখানে ফোকাস দূরত্ব কত 1 মিটার। বাট যদিও রসগোল্লা, বাট দেখবা যে সামনে কিন্তু প্লাস মাইনাস আছে নাকি, যদি কিছু না থাকে তার মানে তার সামনে একটা প্লাস আছে, এটা আমরা অটোমেটিক ধরে নিই, আর যদি মাইনাস থাকে তাহলে কিন্তু -1 মিটার অ্যান্সার হইতো। তো প্রশ্নটা একটু ভালো মতো পড়বা। তারপর এটা দুই বর্ণের আলোক রশ্মির জন্য একটি প্রিজম উপাদানের প্রতিসরাঙ্ক কত 1.66 আর 1.64, তাহলে প্রিজমের বিচ্ছুরণ ক্ষমতা কত। তাহলে যেহেতু বলছে যে প্রতিসরাঙ্ক দুইটার জন্য আলাদা, তাহলে আমরা টোটাল প্রতিসরাঙ্কটা বের করি। তাহলে টোটাল প্রতিসরাঙ্কের সূত্রটা হচ্ছে মিউ সমান সমান হচ্ছে μ1 প্লাস μ2 বাই 2। তাহলে এখানে দেখো, এখানে তাহলে প্রথমটার কত হচ্ছে প্রতিসরাঙ্ক μ1 কত 1.66, এখানে হচ্ছে 1.66, পরটাতে কত আসছে 1.64, আর ভাগ দিলাম 2, তাহলে দেখো কত আসতেছে তোমার 4 আর 6 10, 6 আর 6 12, আর 1 13, আর এখানে আসতেছে হচ্ছে 1 2 1 3, 3.30/2, তাহলে কত আসতেছে 2 দিয়ে ভাগ করে 1 6 1.65, এটা হচ্ছে প্রতিসরাঙ্ক আসতেছে। এখন আমি কি করব, যে প্রিজমের বিচ্ছুরণ ক্ষমতা কত, বিচ্ছুরণ ক্ষমতা ওমেগাকে আমরা কিভাবে প্রকাশ করি, μ1, বিচ্ছুরণ ক্ষমতা আমরা প্রকাশ করি μ1 মাইনাস μ2 বাই হচ্ছে প্রতিসরাঙ্ক, প্রতিসরাঙ্ক এটা পাইছি। তাহলে এটা হচ্ছে দেখো μ1 এর ভ্যালু কত 1.66, μ2 এর ভ্যালু কত 1.64 মাইনাস, আর নিচে হচ্ছে মাধ্যমিক প্রতিসরাঙ্ক আমরা কত পাইছি 1.65। তো দেখো এখানে থাকতেছে কত 0.02 বাই 1.65, এটা করলে কত আসবে, এটা ক্যালকুলেটর করি। এটা করলে আছে হচ্ছে 0.012, এটা আছে। তাহলে দেখো এখানে কিন্তু 0.012 এই বি নাম্বার অপশন আছে, সেখানে বি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। তো দেখো এই ক্ষেত্রে তোমাদের প্রথমে কি করতে হবে, প্রথমে হচ্ছে প্রতিসরাঙ্কটা বের করবা, করে হচ্ছে এই যে তোমার বিচ্ছুরণ ক্ষমতা ওমেগা সমান μ1 মাইনাস μ2 বাই μ, এই সূত্রটা অ্যাপ্লাই করলে কিন্তু হবে। বাট এই ম্যাথটা দেখতেছো যে তোমার দশমিক এটা আসছে, এটা মেডিকেলে দেওয়ার কথা না নর্মালি, তারপর তোমরা দেখে যাইতে পারো। তারপরটাতে দেখো একটি পাতলা প্রিজমের এ সমান সমান 6 ডিগ্রি এবং রশ্মির বিচ্যুতি কত 3 ডিগ্রি, প্রিজম পদার্থের প্রতিসরাঙ্ক কত। তাহলে তোমরা সূত্রটা এটা সবাই জানো যে তোমার বিচ্যুতি সমান সমান হচ্ছে ওই প্রতিসরাঙ্ক -1 ইন্টু এ। তাহলে দেখো বিচ্যুতি কত আছে 3 ডিগ্রি, তাহলে বিচ্যুতি আমরা এখানে লিখলাম 3 সমান সমান প্রতিসরাঙ্কটা আমরা বের করবো μ-1, আর এর ভ্যালু কত আছে 6, এখানে আমরা 6 লিখলাম। তাহলে μ-1 সমান সমান কি হচ্ছে 3/6, মানে হচ্ছে হাফ। তাহলে μ-1 সমান সমান যদি হাফ হয়, তাহলে μ সমান সমান কত হবে 1 প্লাস হাফ, সমান হচ্ছে 3/2। তাহলে মাধ্যমিক প্রতিসরাঙ্ক আমরা কত পাচ্ছি 3/2, সি নাম্বার অপশনে আছে, সেটা হচ্ছে অ্যান্সার। তারপরে দেখো একটি অবতল দর্পণের মেরু এবং ফোকাসের মধ্যখানে একটি বস্তু স্থাপন করা হয়, তাহলে বিবর্ধন কত হবে। এটা হচ্ছে নর্মাল চিন্তা করছি বিবর্ধন কত হবে, বিবর্ধন মানে কি সবসময় 1 এর বেশি হবে। সো এখানে অপশনগুলো যদি দেখো 1 এর বেশি, একটা আসছে হচ্ছে 2 নাম্বার, এটাই। আর যদি তোমরা হচ্ছে
ওই ছকগুলো থাকে, ছকটা দেখে কিন্তু আইডেন্টিফাই করতে পারো। বাট যদি হচ্ছে মেরু এবং ফোকাসের মধ্যে যদি স্থাপন করা হয় তাহলে অবশ্যই সেটা বিবর্ধন একের বেশি হবে। একের বেশি শুধু একটাতেই আছে, সো এখানে হচ্ছে 2 অ্যান্সার, মানে 2 অ্যান্সার ক নাম্বার অপশনে আছে। তারপরে দেখো, উত্তল দর্পণের সামনে বস্তু রাখলে প্রতিবিম্ব সর্বদা অসৎ এবং আকারে ছোট হবে। অসৎ মানে হচ্ছে অবাস্তব। সো এই জিনিসটা তোমাদের আসলে অনেকবার পড়ছো তোমরা ওই ছকটা থেকে, অথবা 9-10 তোমরা করছো। সো যদি হচ্ছে দর্পণের সামনে যদি বস্তু রাখো তাহলে প্রতিবিম্ব হচ্ছে অবাস্তব এবং আকারে ছোট হবে, এটা হচ্ছে অ্যান্সার। তারপরে দেখো, একটি অবতল দর্পণ থেকে কত দূরত্বে বস্তু রাখলে প্রতিবিম্বের আকৃতি বস্তুর আকৃতির দ্বিগুণ হবে? দর্পণের ফোকাস দূরত্ব হচ্ছে। সো এই যে অধ্যায় দেখা যাচ্ছে যে তোমাদের ক্লাসটা একটু তুলনামূলক বেশি হয়ে যাচ্ছে, কারণ অনেকগুলো ম্যাথ আর কনফিউজিং ম্যাথ। সো খুব শর্টে আমি করে দেওয়ার চেষ্টা করতেছি, আশা করি তোমরা বুঝতে পারবা। তারপরে দেখো, তাহলে এখানে দেখো বলছে যে প্রতিবিম্বের আকৃতি বস্তুর আকৃতির দ্বিগুণ হওয়া লাগবে। তাহলে আমরা ওই সূত্রটা অ্যাপ্লাই করি, 1/f সমান সমান হচ্ছে 1/u প্লাস 1/v। তাহলে 1/f সমান সমান হচ্ছে তোমার, দেখো এখানে বলছে যে প্রতিবিম্বের আকৃতি বস্তুর আকৃতির দ্বিগুণ হবে, মানে v সমান সমান হচ্ছে 2u হবে। এখানে আমরা 2u টা লিখেই নিই। তাহলে দেখো এখানে u যদি বসাই তাহলে হচ্ছে 2u যদি বসাই তাহলে এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 1। তাহলে 1/f সমান সমান হচ্ছে 3/2u। তাহলে দেখো, তাহলে আমরা 1/f সমান পাইছি 3/2u, তার মানে 3/2u মানে কত হচ্ছে 1/f, তার মানে হচ্ছে 2u/3, এটা সমান সমান হচ্ছে f। তাহলে হচ্ছে 2u সমান সমান হচ্ছে 3f। তাহলে u সমান সমান কত হচ্ছে, আমরা 2টা যদি নিচে নিয়ে যাই তাহলে u সমান সমান হচ্ছে 3/2f। তো দেখো এখানে অ্যান্সারটা করতে হবে, u সমান সমান হচ্ছে 3/2f। এখানে কত নম্বরে আছে, তাহলে এটা হবে হচ্ছে বি নাম্বারটা অ্যান্সার। 30 মিনিট। তারপরটাতে দেখো, 20 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য বৈশিষ্ট্য একটি উত্তল দর্পণে বস্তুর অর্ধেক আকৃতির প্রতিবিম্ব গঠিত হয়, তাহলে দর্পণ থেকে বস্তুর দূরত্ব কত হবে? তো দেখো এখানে যেহেতু বলছে উত্তল দর্পণ, সেখানে প্রতিবিম্ব যেটা হবে সেটা একটু নেগেটিভ হবে। উত্তল দর্পণে প্রতিবিম্বের আকৃতি হচ্ছে নেগেটিভ হয়, তাহলে দর্পণ থেকে বস্তুর দূরত্বটা কত? তো আমরা ওই সূত্রটা অ্যাপ্লাই করবো, বাট ভিটা আমরা নেগেটিভ নেওয়া লাগবে। তাহলে দেখো, তাহলে 1/f সমান সমান 1/u মাইনাস 1/v। 1/f এর ভ্যালু কত, ফোকাস দূরত্ব কত আছে 20 সেন্টিমিটার, আর 1/u এখন এখন কি বলছে দেখো, বস্তুর অর্ধেক আকৃতি প্রতিবিম্ব গঠিত হয়, তার মানে হচ্ছে ভিটা কত হচ্ছে u/2 হচ্ছে। u/2 মানে কত, 2/u, মানে u/2 যদি আমি এখানে দিই তাহলে কিন্তু এখানে অটোমেটিক 2/u হয়ে যাচ্ছে। তো এটা আমরা আগে লিখে নিই 2/u। তাহলে দেখো 1/20 সমান সমান 1/u মাইনাস 2/u। এখন আমরা ম্যাথটা করা শুরু করি। দেখো 1/20 সমান সমান হচ্ছে u থাকতেছে 1 মাইনাস 2, তার মানে হচ্ছে মাইনাস 1/u সমান সমান হচ্ছে 20, 1/20। তাহলে u সমান সমান কত হচ্ছে -20 সেন্টিমিটার। তো এখানে যেহেতু প্লাস মাইনাসে কোনো ইয়া করেনি, ডিফারেন্সিয়েট করেনি, সো এখানে অ্যান্সারটা হচ্ছে 20 সেন্টিমিটার। কিন্তু মাথায় রাখা লাগবে, যখন 20ও দিতে পারতো -20 যদি থাকে তাহলে কিন্তু তোমাকে অবশ্যই মানে চিন্তা ভাবনা করে ম্যাথগুলো করতে হবে। যদি প্লাস মাইনাস করা যদি না থাকে তাহলে নর্মালি এই সূত্রটা অ্যাপ্লাই করলে পারবা। উত্তল দর্পণে তাহলে হচ্ছে প্রতিবিম্বের আকৃতি এটা হচ্ছে নেগেটিভ হচ্ছে, এটা মাথায় রাখলেই হবে, বাকিটা ইজিলি পারবা। তারপরটা দেখো, বায়ু সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক √2 এবং বায়ু মাধ্যম থেকে 45 ডিগ্রি কোণে আলোক রশ্মি ওই মাধ্যমে আপতিত হলো, তাহলে রশ্মিটির বিচ্যুতি নির্ণয় করো। তাহলে ওই যে ওই সেম ভাবে আমরা প্রতিসরাঙ্কের সূত্রটা লিখব, বায়ু সাপেক্ষে আলোক রশ্মি ওই মাধ্যমে, কোনো একটা মাধ্যম মানে আননোন মাধ্যম ইউ ধরলাম, তাহলে a মিউ ইউ সমান সমান হচ্ছে তোমার sin i বাই sin r। তাহলে দেখো মাধ্যমের প্রতিসরাঙ্ক কত পাইছি আমরা, √2। তাহলে √2 আমরা এখানে লিখলাম সমান সমান, দেখো আপতিত রশ্মির ইয়া কত, sin i হচ্ছে মানে i = 45 ডিগ্রি। তাহলে দেখো sin i মানে 45 ডিগ্রি মানে কত হচ্ছে 1/√2 আবার হচ্ছে sin r। তাহলে আমরা এখন দেখো কি করব, আমরা sin r টাকে এইদিকে নিয়ে আসবো। তাহলে sin r টাকে যদি এদিকে নিয়ে আসি, sin r সমান সমান 1/√2/2 √2। তাহলে 1/√2 মানে কত হচ্ছে 1/√2 ইনটু 1/√2, সো কত আসতেছে 1/2। তাহলে sin r কত আসতেছে 1/2, মানে তাহলে কত
সাইন 30 মানে আমরা জানি হচ্ছে হাফ, তার মানে আর এর ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি। তাহলে দেখো আপতন কোণটা হচ্ছে 45 ডিগ্রি আর প্রতিফলন কোণ অর্ডার পাচ্ছি 30 ডিগ্রি। তাহলে বিচ্যুতি কত হচ্ছে? আপতন মাইনাস প্রতিফলন। তাহলে 30 বা 45 মাইনাস 30 করলে কত আসছে? 15 ডিগ্রি। তাহলে এখানে বিচ্যুতি কোণ কত? 15 ডিগ্রি। আশা করি এটা আমরা বুঝতে পারছো। তারপরে দেখো একটি সমতল লেন্স কাচের প্রতিসরাঙ্ক হচ্ছে 1.5 এবং এর ফোকাস দূরত্ব এবং বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কি? এখন আমরা ওই লেন্স প্রস্তুতকারকের সমীকরণটা লিখি। 1/f সমান সমান মিউ মাইনাস 1 মাইনাস r1 মাইনাস 1 মাইনাস r2। সমতল লেন্সের ক্ষেত্রে কিন্তু তোমার r2টা হচ্ছে ইনফিনিট, মানে r2 যদি ইনফিনিট হয় তাহলে কিন্তু আলটিমেটলি এটা যদি ইনফিনিট হয় তাহলে কিন্তু আলটিমেটলি 0 হয়ে যাচ্ছে। তারপর দেখো 1/f, এখন মিউ এর ভ্যালু কত? 1.5 মাইনাস 1 করলে কত হচ্ছে? 0.5 হচ্ছে ইন্টু 1/r1। তো দেখো এখানে যেহেতু হচ্ছে 1/r1 আছে তার মানে কি দাঁড়াচ্ছে যে 0.5 মানে 1/2, তাহলে 1/f সমান সমান হচ্ছে 1/2r, বড় হাতের আর ধরে এটা করছে। f সমান সমান কত হচ্ছে? 2r। এখানে অ্যান্সারটা কত হবে? f সমান সমান হচ্ছে 2r, সি নাম্বারটা অ্যান্সার। আসলে এটা বুঝতে পারছো। তারপরে দেখো সরল অনুবীক্ষণ দ্বারা গঠিত চূড়ান্ত প্রতিবিম্ব কেমন হবে? এটা হবে হচ্ছে তোমার অবাস্তব ও সোজা। এখানে হচ্ছে এই জিনিসটাই শব্দটাই লিখছে অসৎ ও সমশিষ্য হিসেবে, এটা অনেক আগে আসা প্রশ্ন। অসৎ ও সমশিষ্য হচ্ছে অ্যান্সার, অবাস্তব এবং সোজা। এরপরে দেখো আলোক রশ্মি কাচ মাধ্যম থেকে পানিতে প্রবেশ করলে কোন বর্ণের ক্ষেত্রে সংকট কোণ ন্যূনতম হবে? সংকট কোণের সাথে সম্পর্ক হচ্ছে প্রতিসরাঙ্কের। সংকট কোণ এটার সাথে কার সম্পর্ক? প্রতিসরাঙ্কের। এটা প্রপোর্শনাল দিতে পারো প্রতিসরাঙ্ক। প্রতিসরাঙ্কের সাথে আবার ব্যস্তানুপাতিক সম্পর্ক কার? তরঙ্গ দৈর্ঘ্যের। তো দেখো তাহলে কি হচ্ছে, আলটিমেটলি যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার সংকট কোণ কম, যার তরঙ্গ দৈর্ঘ্য কম তার সংকট কোণ বেশি। কারণ আমরা জানি এই চারটা অপশন দেখো বেগুনি আছে, বেগুনির কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, তাহলে এর ক্ষেত্রে সংকট কোণটা সবচেয়ে বেশি হবে। তো এটা হচ্ছে তোমার দেখো এটা হচ্ছে সবচেয়ে বেশি হবে, বলছে ন্যূনতম হবে। ন্যূনতমের ক্ষেত্রে কি হচ্ছে? লালের ক্ষেত্রে হচ্ছে তোমার প্রতিসরাঙ্কটা হচ্ছে সবচেয়ে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, তাহলে তার সংকট কোণটা হবে হচ্ছে ন্যূনতম। আশা করি এটা বুঝতে পারছো। এ পয়েন্টটাতে আসো, একটি আলোক রশ্মি শূন্য মাধ্যম থেকে প্রতিসরাঙ্কের মাধ্যমে প্রবেশ করলো, যদি আপতন কোণ প্রতিফলন কোণের দ্বিগুণ হয় তাহলে আপতন কোণ কত? তাহলে আমরা এখানে এখন লিখি যে মিউ সমান সমান, যেহেতু প্রতিসরাঙ্কের কাহিনী আছে, সাইন আই বাই সাইন আর। কারণ বলছে যে আপতন কোণ হচ্ছে প্রতিসরণ কোণের দ্বিগুণ, তাহলে আর সমান সমান কি হচ্ছে? i/2 হচ্ছে, এটা আমরা লিখে নিই। সাইন আই ইন্টু সাইন i/2। এখন দেখো কি করব, এই যে সূত্রটা আছে সাইন আই, এটাকে যদি তোমার হচ্ছে এইভাবে ধরো যে মানে সাইন 2 এর মতো করে ধরো, সাইন আই সমান সমান ধরলাম যে 2 ইন্টু i/2, এভাবে কিন্তু ধরা যায়। তো সাইন 2i সূত্রটা কি হচ্ছে? 2 সাইন i/2 ইন্টু কস i/2, আর নিচে তো সাইন i/2 আছে, সাইন i/2 সাইন i/2 কাটা, তাহলে মিউ সমান সমান কি হচ্ছে? 2 cos i/2 এটা হচ্ছে। এখন দেখো তাহলে cos i/2 কত হচ্ছে? cos i/2 সমান সমান হচ্ছে মিউ বাই 2, মিউ বাই 2। আর আমরা যদি cosটাকে এইদিকে নিয়ে যাই তাহলে এরকম হচ্ছে যে i/2 সমান সমান cos ইনভার্স মিউ বাই 2। তাহলে i/2 মানে কি? 2টাকে আমি যদি গুণ দিই তাহলে কি হচ্ছে? তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে হচ্ছে তোমার i সমান সমান 2 cos ইনভার্স মিউ বাই 2। তাহলে দেখো মিউ বাই 2 কত? এই অপশনটা কই আছে? দেখো সি নাম্বার আছে, 2 cos ইনভার্স মিউ বাই 2, তাহলে এখানে সি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। তারপরটাতে আমরা আসি, এটা হচ্ছে ছক থেকেই প্রশ্ন মেইনলি। একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব f, বস্তু দূরত্ব ইউ হলে কত
মানে দূরত্বে বিবর্ধিত সৎ প্রতিবিম্ব মানে বাস্তব প্রতিবিম্ব গঠিত হবে। এটা তোমরা যদি ওই শখটা দেখো ভালো হতে পারবা যে এফ আর টু এফ এর মাঝে যদি রাখো তাহলে কিন্তু সৎ মানে বাস্তব প্রতিবিম্ব গঠিত হচ্ছে মানে হবে। তারপর এটাতে আসো, একটি যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের অভিলক্ষের ফোকাস দূরত্ব হচ্ছে এফ নট আর অভিনেত্রের ফোকাস দূরত্ব হচ্ছে এফ ই। তাহলে তো যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে কিন্তু অভিনেত্রের ফোকাস দূরত্বটা অভিলক্ষের ফোকাস দূরত্ব থেকে বেশি হবে। তাহলে এফ নট সমান সমান মানে সমান সমান এফ নট এফ এর থেকে লেস দেন এফ, এফ নট ইজ লেস দেন এফ, মানে কি এফ ইজ গ্রেটার দেন এফ নট। তাহলে এখানে বি নাম্বারে এই যে অ্যান্সারটা আছে এটা এফ নট এর থেকে এফ ই বড়। আসলে এটা বুঝতে পারছো? তারপর এটাতে আসো, 60 ডিগ্রি প্রতিসারক কোণের একটি প্রিজমকে তরলে নিমজ্জিত করলে ন্যূনতম বিচ্যুতি কোণ হয় 30 ডিগ্রি। ওই তরলের সাপেক্ষে কাচের সংকট কোণ কত? তো আমরা এখান থেকে প্রতিসরণ কোণটা বের করি। দেখো মিউ সমান সমান হচ্ছে সাইন তোমার a প্লাস ল্যামডা এম বাই 2 বাই হচ্ছে সাইন a বাই 2। তো দেখো এর ভ্যালু কত আমরা জানি, এর ভ্যালু হচ্ছে 60, তাহলে সাইন 60 আর এখানে হচ্ছে বিচ্যুতি কোণ হচ্ছে 30 বাই 2 বাই হচ্ছে সাইন হচ্ছে 60 বাই 2 মানে 30। তাহলে দেখো এখানে ভাগ করলে হচ্ছে সাইন 45, 45 মানে হচ্ছে 1/√2 আর নিচে হচ্ছে হাফ, তাহলে 2টা উপরে গেল, তাহলে 2/√2 হচ্ছে 2/√2 মানে হচ্ছে আলটিমেটলি √2। তাহলে প্রতি স্বরাঙ্ক আমি কত পাচ্ছি? প্রতি স্বরাঙ্ক আমি পাচ্ছি √2। কারণ আমার কি চাইছে? সংকট কোণ কত। সংকট কোণের সূত্র কি জানি? প্রতি স্বরাঙ্ক সমান সমান সংকট কোণ হচ্ছে 1/tan c মানে ওই ক্রিটিক্যাল সি। তাহলে দেখো মিউ সমান সমান হচ্ছে √2, সরি এখানে এটা ভুল হয়ে গেছে, মিউ সমান সমান 1/sin c হবে। তো প্রতি স্বরাঙ্কর সাথে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল সূত্র কি? 1/sin ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থিটা সি। তাহলে দেখো মিউ সমান সমান পাইছি √2, তাহলে 1/sin থিটা সি সমান সমান এটা হচ্ছে 1/sin থিটা সি সমান সমান কি দেওয়া যাচ্ছে তাহলে 1/√2 sin থিটা সি। তাহলে সাইন 1/√2 কখন হবে? যখন 45 ডিগ্রি হবে। সো এখানে সংকট কোণটা কত হচ্ছে? 45 ডিগ্রি। সো এটা মোটামুটি একটা বড় ম্যাথ, প্রসিডিউর গুলো দেখে যাও তাহলে ইনশাআল্লাহ পারবা। তারপর এটাতে আসো, কোন মাধ্যমের আলোর বেগ 2 × 10⁸ হইলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত? তাহলে আমি এখন বায়ু সাপেক্ষে ওটা ধরবো। তাহলে বায়ু সাপেক্ষে যদি ধরি তাহলে এটা উপরে লিখবো এ মিউ, মাধ্যমটা আননোন। তাহলে হচ্ছে মাধ্যমের বেগ আগে হবে না ওই ইয়ার বেগটা আগে হবে? দেখো যেহেতু ওই হচ্ছে এখানে এ আগে ধরছি এয়ার, তাহলে এখানে এয়ার এর বেগ নেবো। এয়ার এর বেগ হচ্ছে 3 × 10⁸ আর মাধ্যমের বেগ হচ্ছে 2 × 10⁸। তাহলে প্রতিসরাঙ্ক কত হচ্ছে? দেখো এখানে একটা মানে সবাই কি করে এই ভুলটা করে, এই এখানে আমরা কিভাবে করব এটা দেখো ভালো মতো বুঝে। বেগের ক্ষেত্রে নিচেরটা কিন্তু উপরে যাবে, তার মানে আননোন মাধ্যমে বেগটা আমরা উপরে দিব। তাহলে 2 × 10⁸ এটা হচ্ছে আলোর বেগ মানে ওই মাধ্যমে, আর ইয়ার বায়ু মাধ্যমে আলোর বেগ হচ্ছে 3 × 10⁸। তাহলে দেখো অনুপাত আসছে 2/3, এটা কিন্তু বেগের অনুপাত ওই মাধ্যম আর বায়ু মাধ্যমে। তাহলে প্রতিসরাঙ্কের অনুপাত কত হবে? এটার অপোজিটটা হবে। তাহলে কত হবে? এখানে যদি 2/3 হয় তাহলে প্রতিসরাঙ্ক হবে হচ্ছে 3/2, 3/2 মানে কত? 1.5। সো এই বেগ আর হচ্ছে তোমার প্রতিসরাঙ্ক এই জিনিসটা ভালো মতো মাথায় রাখবা, এটা কিন্তু অনেক কনফিউজিং জিনিস। তারপরে আসো, লাল এবং বেগুনি বর্ণের সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ আর এবং মিউ ভি হলে তাহলে প্রতিসরাঙ্কের সাথে আমরা কি জানি? সম্পর্ক কি? তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে হচ্ছে লাল এবং বেগুনি, এখন বেগুনির ক্ষেত্রে তাহলে প্রতিসরাঙ্কটা বেশি হবে। তাহলে দেখো বেগুনির ক্ষেত্রে ওটা কি? ভি, তার মানে এখানে হচ্ছে বি নাম্বারটা অ্যান্সার, যেহেতু এখানে বেগুনির প্রতিসরাঙ্কটা হচ্ছে বেশি দেওয়া আছে। তারপরে দেখো একটি সমবাহু কাচের প্রিজমের কোনো তলে যদি আলো লম্বভাবে আপতিত হয় তাহলে রশ্মির বিচ্যুতি হবে, যেহেতু সমবাহু বলছে এই জন্য বিচ্যুতিটা হবে হচ্ছে 60 ডিগ্রি। কারণ কি? তিনটা বাহুর কোণ হচ্ছে 180 ডিগ্রি, তাহলে একটার ক্ষেত্রে কত হবে? 60 ডিগ্রি। তারপরটাতে আসো, একটি অবতল লেন্সে ফোকাস বিন্দুতে বস্তু রাখলে প্রতিবিম্ব গঠিত হবে কোথায়? প্রতিবিম্ব গঠিত হবে হচ্ছে তোমার অসীমে। তাহলে একটি অবতল লেন্সে যদি হচ্ছে ফোকাস বিন্দুতে বস্তু রাখো তাহলে প্রতিবিম্ব কোথায় গঠিত হচ্ছে?
অসীমে গঠিত হবে। তারপরটাতে আসো, একটি বস্তু অবতল লেন্স থেকে ইউ দূরত্বে থাকলে বস্তুটির একটি সদ্বিম্ব মানে বাস্তব প্রতিবিম্ব গঠিত হবে। এখন দেখো এখানে বলছে কিন্তু অবতল লেন্সে কোনোভাবেই মানে বাস্তব প্রতিবিম্ব গঠিত হবে না। তাহলে এখানে অ্যান্সারটা কি? কোনো সত্ত্বেই সদ্বিম্ব গঠিত হতে পারবে না। তো এটা মাথায় রাখবা। তারপরটাতে আসো, একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব এফ, কোনো বস্তু লেন্সটি থেকে ইউ দূরত্বে থাকলে বস্তুটির সমান আকারের একটি অবশিষ্ট প্রতিবিম্ব কি সত্ত্বে গঠিত হবে? তাহলে এখানে আবার সূত্র লিখি যে 1/f সমান সমান 1/u প্লাস 1/v। এখন দেখো এখানে কি বলছে, কোনো বস্তু লেন্স থেকে ইউ দূরত্বে থাকলে বস্তুটির সমান আকারের অবশিষ্ট মানে সমান আকার ভি সমান সমান ইউ। তবে কি দাঁড়াচ্ছে 1/f সমান সমান 1/u প্লাস 1/u। তবে কি দাঁড়াচ্ছে 1/f সমান সমান হচ্ছে 2/u হচ্ছে। তাহলে দেখো তাহলে কি দাঁড়াচ্ছে আলটিমেটলি এফটা সমান সমান u/2 মানে হচ্ছে u সমান সমান 2f। তাহলে এখানে এ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। কোন সত্ত্বে গঠিত হবে? ইউ সমান সমান যদি 2f হয় তাহলে সেম আকারের হচ্ছে প্রতিবিম্ব গঠিত হচ্ছে। এটা সূত্র দিয়ে তোমরা করতে পারবা, সহজ ম্যাথ, আশা করি বুঝতে পারছো। এই পয়েন্টটাতে যাই আসো, 20 সেন্টিমিটার এবং 25 সেন্টিমিটার ফোকাস দূরত্বের দুটি পাতলা লেন্স কোনো যদি ফাঁকা না রেখে যুক্ত করা হলো তাহলে সুষম লেন্সের কার্যকর ক্ষমতা। তাহলে আমরা এখন ক্ষমতাটা হচ্ছে বের করব যে পি সমান সমান তাহলে কি হচ্ছে P1 প্লাস P2। এখন দেখো P1 মানে কত 1/20 আর P2 কত 1/25। তাহলে 1/20 করলে হচ্ছে তোমার হচ্ছে 0.5 মিটার, B2 যে ভাগ দিয়ে 0.05 আর এটার ভাগ দিয়ে 0.04। সরি দশমিক আসবে না, দশমিকটা বাদ, 5 প্লাস 4। কারণ দেখো 20 দিয়ে 1কে ভাগ দিলে হচ্ছে 0.05 আসতেছে। এখানে কেন হয়তো বলতে পারো যে এটা কেন, কারণ দেখো এই জায়গাটা তোমরা ভুল করো, আমিও মানে ভুল করছি, তোমাদেরকে দেখাই দিই। এটা কিন্তু সেন্টিমিটার বলছে, আমাদেরকে মিটারে করে নিতে হবে। মিটারে করলে কত হবে 0.2 সেন্টিমিটার হবে। 0.2 করলে কিন্তু আলটিমেটলি এখানে 5ই আসতেছে। ঠিক সেম ভাবে 25 সেন্টিমিটার এখানেও হচ্ছে দশমিক দিতে হবে, তাহলে হচ্ছে 4 আসছে। তাহলে এখানে তোমার কার্যকর ক্ষমতা কত হচ্ছে 9 ডায়োপ্টার। এই নাম্বারটা হচ্ছে অ্যান্সার। তারপর এটাতে আসো, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। একটি অবতল লেন্সের ফোকাস দূরত্ব এফ, একটি বস্তু মানে ফোকাস দূরত্ব যদি একটি বস্তু রাখে তাহলে প্রতিবিম্বের দূরত্বটা কত? তাহলে দেখো তাহলে 1 বাই, দেখো অবতল লেন্স যেহেতু বলছে মানে হচ্ছে উত্তল দর্পণ, তার মানে ভিটা হচ্ছে নেগেটিভ, ভি সমান সমান নেগেটিভ। তাহলে 1/u প্লাস মাইনাস ভি সমান সমান 1/f। তাহলে দেখো তাহলে এখন আমরা লিখি 1/v মানে এটা একটু মাইনাস, তার মানে এটা এইদিকে চলে যাবে। তাহলে 1/v প্লাস 1/f সমান সমান 1/u। এখন বলছে যে যদি ফোকাস দূরত্বে বস্তুটা রাখা হয় তাহলে ইউ এর ভ্যালুটা কত আসতেছে? ভি আসতেছে। তাহলে কত এখানে 1 বাই, আচ্ছা এটা একটু দেখে নিই। আচ্ছা এই জিনিসটা এইভাবে করতে পারবা, মুছে দিই। এখানে তো অবতল লেন্স, এখানে হচ্ছে ইউটাই নেগেটিভ, বুঝছো? এখানে ইউ নেগেটিভ হবে। তাহলে 1/v প্লাস 1/u, তাহলে এই দুইটা এফটাও নেগেটিভ হবে, তার মানে সমান সমান হচ্ছে 1/-f। তাহলে দেখো 1/v সমান সমান কি পাচ্ছি, যেহেতু বস্তুটা এফ এই রাখছে তো আমরা এখানে করে নিব যে -1/f। আর এই যে হচ্ছে তোমার প্লাসটা আছে এটা এইদিকে যায় মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে হবে হচ্ছে
মানে এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস হবে 1/f, যেহেতু হচ্ছে ইউটা হচ্ছে এফ ফোকাস দূরত্বে রাখছে, তাহলে 1/v সমান সমান কি দাঁড়াচ্ছে, এফ দাঁড়াচ্ছে -1 -1, তোমার হচ্ছে দাঁড়াচ্ছে তোমার ভি সমান সমান হচ্ছে তোমার -2f। সো এটা হচ্ছে তোমার একটু কনফিউজিং ম্যাথ, আমি কনফিউজ হয়ে গেছিলাম। তাহলে এখানে হচ্ছে যদি 2f দূরত্ব আমরা রাখি তাহলে কিন্তু এখানে আসতেছে, এখন 2f দূরত্বটা কি এখানে আছে নাই, তো এখানে একটা ভুল হয়েছে, যে দেখো 1/v সমান সমান হচ্ছে -2/f, তাহলে দেখো ভিটাকে যদি আমরা উপরে নিয়ে যাই তাহলে কিন্তু হচ্ছে দাঁড়াচ্ছে f/2, তাহলে এখানে এ নাম্বারটা হচ্ছে অ্যান্সার, 2f অ্যান্সার হবে না। আসলে তোমরা বুঝতে পারছো এই ম্যাথটা, তারপরটাতে যাই। আসো দেখো, কাচ নির্মিত একটি লেন্সের ফোকাস দূরত্ব হচ্ছে 15 সেন্টিমিটার, লেন্সটিকে 4/3 প্রতিসরাঙ্ক বিশিষ্ট কোনো তরল নিমজ্জিত করলে ফোকাস দূরত্ব কত হবে, কাচের প্রতিসরাঙ্ক এটা দেওয়া আছে। তো এখানে আমরা প্রথম থেকে কি করব, দেখো প্রথমে আমরা যদি সূত্রটা বসাই যে 1/f মিউ -1 1 - r1/r-r2, এটা দেখো প্রথম প্রতিসরাঙ্ক থেকে এটা আমরা কেন বের করব, কারণ দেখো এখানে কিন্তু 1 - r1 আর 1 - r2 এর ভ্যালুটা দেওয়া নাই। তাহলে দেখো প্রথমের ক্ষেত্রে ফোকাস দূরত্বটা হচ্ছে 1/f, তার 15 × 10⁻² সেন্টিমিটার, ইন্টু দেখো প্রতিসরাঙ্ক কত আছে, কাচের প্রতিসরাঙ্ক শুরুতে কিন্তু কাচেরটা যেহেতু বলছে, কাচের প্রতিসরাঙ্ক হচ্ছে 3/2 - 1, এটা করলে সমান সমান আসতেছে হচ্ছে হাফ। তাহলে 1 - r1 - 1 - r2, এখানে 1 - r1 আর 1 - r2 এর ভ্যালুটা বের করবো, এটা দুইটা যদি সামনে নিয়ে যাই তাহলে দেখো কত আসছে 1 - r1 r2, দেখো এখানে 1 - r1 আর 1 - r2 ভ্যালু হচ্ছে 13.33 সেন্টিমিটার, 33 মিটার। তারপরে এখন আসো, এটা গেল হচ্ছে প্রথম পার্ট। সেকেন্ড পার্টে আমরা কি করব, এখানে হচ্ছে ফোকাস দূরত্বটা পরেরটাতে বের করবো, তাহলে 1/f সমান সমান মিউ -1, তাহলে এখানে প্রতিসরাঙ্কটা কত হচ্ছে 4/3, তাহলে এখানে হচ্ছে 1/3 আসতেছে, কিন্তু এখানে হচ্ছে এই r1 - r2 ভ্যালু পেলাম 13.33। তো দেখো এখন আমরা বের করি, 13.33 এখানে একটা ভুল হয়েছে, এই কারণে আসলে আসতেছে না। পরেরটার ক্ষেত্রে কিন্তু মিউটা কিন্তু এই দুটার হচ্ছে রেশিও হবে, তাহলে এখানে দেখো করি, তাহলে এখানে এটা পড়লাম, এর পরেরটা সূত্রটা করি। তো দেখো 1/f সমান সমান হচ্ছে তোমার প্রথম দেখো কাঁচা প্রতিসরাঙ্ক মানে এই ধরে করবো যে গ্লাস ভাগ হচ্ছে বায়ু মানে এয়ার, তাহলে হচ্ছে কত হচ্ছে 3/2 বাই হচ্ছে 4/3 -1 ইন্টু 13.33, তাহলে দেখো কত আসতেছে 3/2 ইন্টু 4/3 যদি করো তাহলে আসতেছে 9/8, তার মানে এখানে থাকবে 1/8 ইন্টু 13.33। এখন করি, এটা করলে আসতেছে হচ্ছে তোমার 1.66, তাহলে 1/f সমান সমান আসতেছে 1.66, তাহলে 1/f, তাহলে এফটা যদি আমরা উপরে নিয়ে যাই তাহলে হচ্ছে 1/1.66, এটা করলে তোমার 6.6 আসে, 0.6 সামথিং আসে, তার 0.6 সামথিং মানে হচ্ছে 60 সেন্টিমিটার। এইভাবে করবা, প্রথমে হচ্ছে মানে কাজ মাধ্যমের থেকেই 1 - r1 r2 বের করে নিব, তারপরে হচ্ছে পরবর্তী মাধ্যমের এই মিউটে বসায় এভাবে আমরা করব। তো আসলে এটা বুঝতে পারছো, এই পয়েন্টটাতে যাই আসো। দেখো একটি সমতল লেন্সের ফোকাস দূরত্ব তার বক্রতার ব্যাসার্ধের সমান, তাহলে তার উপাদানের প্রতিসরাঙ্ক কত। তো এটা আমরা কিভাবে করব, দেখো
এখানে আমরা ওই সূত্রটাই বসাবো যে 1/f সমান সমান মিউ মাইনাস 1 মাইনাস r1 বাই 1 মাইনাস r2। কারণ সমতল লেন্সের ক্ষেত্রে তোমার যদি একটা পজিটিভ হয় তাহলে অন্যটা হচ্ছে নেগেটিভ, মানে একটা যদি পজিটিভ হয় আরেকটা হচ্ছে নেগেটিভ হয়ে যাবে। সো আমরা এখান থেকে দেখবো যে আমরা এই জিনিসটাকে যদি পজিটিভ ধরি তাহলে কিন্তু এটা আলটিমেটলি নেগেটিভ হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি হবে, মিউ মাইনাস 1 বাই r1 প্লাস 1 বাই r2। কেন প্লাস হইলো, কারণ একটা প্লাস হলে আরেকটা নেগেটিভ হবে, যেহেতু আগে একটা নেগেটিভ আছে তাহলে 1 প্লাস r2 এটা হইলো। এখন দেখো 1/f এটা সমান সমান কত, দেখো এখানে আমরা আগে এই জিনিসটা করে নিই কত আসতেছে। দেখো সমতল লেন্স যেহেতু বলছে তার মানে আর এর ভ্যালুটা সেম, তার মানে এখানে r1 r2 লেখার দরকার নাই, শুধু আর লিখব। তাহলে মিউ মাইনাস 1 ইন্টু আর হলে হচ্ছে 2/r, তাহলে মিউ মাইনাস 1 ইন্টু 2/r সমান সমান হচ্ছে 1/f। তাহলে দেখো মিউ মাইনাস 1 সমান সমান কি দাঁড়াচ্ছে, r/2f এরকম দাঁড়াচ্ছে। তাহলে মিউ সমান সমান কত হচ্ছে, এখন দেখো সমতল লেন্স যেতে ক্ষেত্রে f ইকুয়াল টু r হয়ে যাবে, 2r হবে। তাহলে r বাই, আচ্ছা এখানে দাঁড়াও একটু, এফ ইজ, এখানে এফ মানে সমতল লেন্সের ক্ষেত্রে এফ ইজ ইকুয়াল টু আর, তাহলে হচ্ছে r/2r, তাহলে 2r কাটা গেল, তাহলে মিউ মাইনাস 1 সমান সমান হচ্ছে তোমার 0.5। তাহলে মিউ সমান সমান কত হবে, 1 প্লাস 0.5 সমান সমান হচ্ছে 1.5। তাহলে মিউ কত আসতেছে, 1.5 আসতেছে। তো আসলে এটা তোমরা বুঝতে পারছো। তারপরটাতে আসো, চিহ্নটা মিসিং। একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব হচ্ছে 30 সেন্টিমিটার। কোনো একটি বস্তুর প্রতিবিম্ব ওই লেন্সটি দ্বারা গঠিত হলে তার আকার বস্তুর আকারে 4/1 হয়, সেক্ষেত্রে বস্তুর দূরত্ব কত। তো এখানে দেখো 1/f সমান সমান 1/u প্লাস 1/v। তাহলে যেহেতু বলছে যে প্রতিবিম্বের আকার বস্তুর আকারে 1/4 ভাগ হয়, তার মানে হচ্ছে দাঁড়াচ্ছে 1/4। এখানে আমি লিখে দিই, তার মানে 1/4u, এটা করলে আলটিমেটলি 4/u হচ্ছে, এটা আমি সরাসরি লিখে দিলাম। তো দেখো এখন আমরা এফ এর দেখো ফোকাস দূরত্ব কত বলছে, 30 সেন্টিমিটার। তাহলে 1/30 সমান সমান 1, এখানে যদি ইউটা দেই তাহলে হচ্ছে 1 প্লাস 4, তাহলে হচ্ছে 1/30 সমান সমান 5/u। তাহলে ইউ সমান সমান কত হচ্ছে, 150 সেন্টিমিটার। দেখো 5 ইন্টু 30 এটা করলে আসতেছে 150 সেন্টিমিটার। তো আসলে এটা বুঝতে পারছো। তারপরটাতে আসো, একটি লেন্সের ক্ষমতা হচ্ছে 4 ডায়োপ্টার, লেন্স থেকে কত দূরত্বে বস্তু রাখলে প্রতিবিম্বের আকার অর্ধেক হবে। তো এখান থেকে আমরা ফোকাস দূরত্বটা বের করে নিব। তাহলে এফ সমান সমান 1/d মানে হচ্ছে 1/4 সমান সমান 0.25 মিটার, এটা হচ্ছে এফ। তাহলে এখন দেখো 1/f সমান সমান 1/u প্লাস 1/v। তো দেখো 1/0.25 সমান সমান 1/u, আর ভি কে প্রতিবিম্বের আকারের অর্ধেক হবে। অর্ধেক যদি হয় তার মানে u/2, আলটিমেটলি 2u হচ্ছে। তো দেখো এখান থেকে এটা করলে কত হচ্ছে, দেখো আলটিমেটলি হচ্ছে 3u হচ্ছে, 3/u সমান সমান 0.25 মিটার, মানে 1/25 মিটার। তাহলে ইউ এর ভ্যালুটা কত আসতেছে, 0.25 ইন্টু 3 কত হবে, 0.75 মিটার। তো এটা দেখো বুঝতে পারছো আশা করি। এই পয়েন্টটাতে আসো, একটি দ্বি-উত্তল অভিসারী লেন্সের প্রত্যেক পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ 30 সেন্টিমিটার ও গ্লাসের প্রতিসরাঙ্ক 1.5, লেন্সটির ফোকাস দূরত্ব কত। তো দেখো এটা আমরা কিভাবে করব, সবকিছু দেওয়া আছে সেখান থেকে আমরা বের করব যে 1/f সমান সমান মিউ মাইনাস 1
1 মাইনাস R1 ইন্টু 1 মাইনাস R2। তো দেখো প্রতিসরাঙ্ক কত দেওয়া আছে 1.5, তাহলে 1.5 থেকে 1 বাদ দিলে কত হবে 0.5 ইন্টু 1 মাইনাস R1। R1 এরটা দেখো কত দেওয়া আছে, R1 এরটা দেওয়া আছে হচ্ছে 30 সেন্টিমিটার। এখন দেখো আরেকটা লেন্সের তাহলে বক্রতার ব্যাসার্ধ কত হবে, এখানে দেখো এখানে বলছে দ্বি উত্তল, এখানে আরেকটা লেন্সের ব্যাসার্ধ হবে +30, মানে মাইনাসটা হলো যেহেতু একটা প্লাস হলে আরেকটা নেগেটিভ ওইভাবে হচ্ছে +30। সেখানে দেখো তাহলে কত হবে 1/f সমান সমান হচ্ছে হাফ ইন্টু 2/30, 2/30 2 কাটা গেল, তাহলে f সমান সমান কত হচ্ছে 1/f সমান যদি 1/30 হয় তাহলে f সমান সমান হচ্ছে 30 মিটার। তো দ্বি উত্তল লেন্সের ক্ষেত্রে একটা যদি নেগেটিভ হয় আরেকটা হচ্ছে পজিটিভ, তাহলে ওখান থেকে একটা যদি 30 আছে সো প্রত্যেকে বলছে তার মানে হচ্ছে একটা নেগেটিভ আর একটা পজিটিভ, এভাবে তোমরা ম্যাথটা করবা। তারপরটাতে আসো যাই, বিন্দু উৎস দূরে থাকলে তরঙ্গ মুখের আকৃতি কি হবে। ধরো যেটা একটা তরঙ্গ, ধরো যে এরকম করে গেছে, এই জায়গাটাতে যদি আমরা নিই তাহলে কিন্তু জিনিসটা হচ্ছে গোলাকার হচ্ছে, বুঝতে পারছো তো? যদি হচ্ছে তুমি কাছে নাও বা যদি দূরে নাও অনেক তাহলে কিন্তু সেটা হচ্ছে তোমার সমতল হয়ে যাবে। এটা সার্কেল নেই, তো দেখো এইভাবে যদি নাও তো অনেক দূরে নিলা, সে লাগবে না, তাহলে দেখো জিনিসটা কিন্তু সমতলের মতো হয়ে যাচ্ছে। তাহলে বিন্দু উৎস যদি দূরে থাকে তাহলে তরঙ্গমুখের আকৃতি কেমন হবে, সমতল হবে। এই পয়েন্টটাতে আসো যাই, একটি গোলীয় দর্পণের 15 সেন্টিমিটার সামনে লক্ষ্যবস্তু স্থাপন করলে 30 সেন্টিমিটার পেছনে প্রতিবিম্ব গঠিত হয়, দর্পণটির ফোকাস দূরত্ব কত। তাহলে দেখো যেহেতু পিছনে গঠিত হচ্ছে তার মানে ওখানে হচ্ছে ভিটা নেগেটিভ, তাহলে 1/f সমান সমান 1/u মাইনাস 1/v, তাহলে হচ্ছে 1/u কত হচ্ছে 15 আর 1/v হচ্ছে -30, তাহলে কত হচ্ছে 1/30 2 - 1, তাহলে 1/f সমান সমান দাঁড়াচ্ছে হচ্ছে 1/30 মিটার। তাহলে ফোকাস দূরত্বটা কত হচ্ছে আমাদের 1/f সমান সমান 1/30 হলে ফোকাস দূরত্ব হচ্ছে 30 সেন্টিমিটার। আশা করি এটা বুঝতে পারছো। তারপরটাতে আসো, প্রিজমের ন্যূনতম বিচ্যুতি অবস্থানের ক্ষেত্রে কোনটি সঠিক। সবাই জানো আপতন কোণ ইকুয়াল টু নির্গমন কোণ বা প্রতিফলন কোণ। তোমার আসলে প্রায় শেষের দিকে চলে আসছি আমরা। নিচের কোণটি দ্বারা আলোর প্রতিফলন ও প্রতিসরণের সূত্র প্রমাণ করা যায়। তো দেখো এটা সবাই জানো হাইগেনের নীতির সাহায্যে এটা কিন্তু প্রমাণ করা যায়। ফার্মাটের নীতিটা কি, ফার্মাটের নীতিটা হচ্ছে যে আলো যখন যাবে তখন ন্যূনতম শক্তি অপচয় করে যাবে, এটা হচ্ছে ফার্মাটের নীতি। তো আশা করি বুঝতে পারছো। তারপরটাতে আসো, একটি স্বচ্ছ মাধ্যমের সমবর্তন কোণ হচ্ছে 60 ডিগ্রি হলে মাধ্যমের প্রতিসরাঙ্ক কত। তো এই জিনিসটা আসলে ভুল বলতে অ্যান্সার দেওয়া নাই। তো দেখো সমবর্তন কোণ মানে কত, থিটা সমান সমান 60 ডিগ্রি, প্রতিসরাঙ্কের সূত্রটা কি জানি tan থিটা, মিউ সমান সমান tan থিটা, তাহলে tan 60 মানে কত হচ্ছে, tan 60 মানে হবে হচ্ছে √3, √3 মানে কত 1.7 সামথিং, এখানে 1.7 কোথাও নাই, সো এখানে অ্যান্সারটা ভুল, কোথাও অ্যান্সার নাই, নো অ্যান্সার। এই পয়েন্টটাতে আসো, কোন দুটি আলোর জন্য কর্ণীর বিচ্ছুরণ হচ্ছে সর্বাধিক হবে। তো এটা প্রথম দিকে আমরা এমসিকিউ শুরুতে করছি, কোনটার জন্য হবে, লাল এবং নীলের জন্য হবে। তারপর এটাতে আসো যে নিচের কোন রঙের বিচ্যুতি সবচেয়ে বেশি। তো এটাও আমরা শুরুতে করছি, বেগুনির বিচ্যুতি সবচেয়ে বেশি কারণ এর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। তারপরে দেখো আলোর কোন ঘটনা রংধনু সৃষ্টির ব্যাখ্যা করতে পারে। বিচ্ছুরণ হচ্ছে আলোর যে রংধনু সৃষ্টি হয় সেটার ব্যাখ্যা করতে পারে, এটাও তোমাদের পারবা। তারপর আসো একদম লাস্ট কোশ্চেন চলে আসছে আমরা, তো এটা অনেক কঠিন চ্যাপ্টারও বলতে পারো কারণ যেহেতু প্র্যাকটিস থাকে না, ল্যাক অফ প্র্যাকটিস। তো আশা করি তোমরা সবগুলো ম্যাথ বুঝতে পারছো। তো লাস্ট প্রশ্নটা দেখি কি বলছে, স্বাভাবিক চোখ 25 সেন্টিমিটারের চেয়ে বেশি কাছে বস্তু কেন দেখতে পায় না। দেখো ফোকাস দূরত্ব 25 সেন্টিমিটার এটাও কারণ না, চক্ষু লেন্স থেকে রেটিনার দূরত্ব 25 সেন্টিমিটার এটাও কোনো কারণ না, চোখ নির্দিষ্ট সীমার বাইরে চক্ষু লেন্স ও রেটিনার মধ্যবর্তী দূরত্ব কমাতে অক্ষম বলে এটাও সম্ভব না, মানে এটাও পারে,
কিন্তু ডি নাম্বারটা অপশনটা বলছে চোখ নির্দিষ্ট সীমার বাইরে ফোকাস দূরত্ব কমাতে পারে না, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে কেন হচ্ছে 25 সেন্টিমিটার থেকে কাছের বস্তু দেখতে পারে না, কারণ হচ্ছে চোখ নির্দিষ্ট সীমার বাইরে ফোকাস দূরত্ব কমাতে পারে না। তো এই কয়টাই ছিল অনুশীলনী এই চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টারতে তোমরা ভালো মতো বেশি বেশি প্র্যাকটিস করবা, যেহেতু ম্যাথগুলো তোমরা এইচএসসি লেভেলে করোনি আর এখন সময়ও কম। তো আশা করি তোমাদের সবাই ক্লাসটা ভালো লাগছে। আসসালামু আলাইকুম।